প্রিয় বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি তোমাদের বন্ধু সোমশুভ্র গল্প হলেও সত্যির আরেকটি পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কি না যদি একটুখানি জানাও তাহলে আমার খুব উপকার হয়। আমি তোমাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছি কি না এটা যদি আমাকে একটু জানাও তাহলে আমি আমার ঘটনার ঝুলি খুলে বসবো। আমি দেখছি জয়িতাদি, তাপসীদি, সোনালি সবাই চলে এসেছে, নীলাঞ্জন চলে এসেছে। আর নীলাঞ্জন বলছে অল ওকে, অল ক্লিয়ার দিদি বলছো। তাহলে আমি বরং বিশেষ সময় নষ্ট না করে আজকের পর্ব শুরু করে দিই। সবাই বলছে, চৈতি বলছে, সংযুক্তা ম্যাডাম বলছেন, স্বপন এসেছো, স্বপন লিখছো হাই হাই স্বপন, চন্দ্রিমা ম্যাম। ঠিক আছে, তাহলে সবাইকে ওয়েলকাম জানাই আমাদের এই আসরে। এবং হ্যাঁ স্বপন, আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ জয়িতাদি, তুমি আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। কারণ আজকে পর্ব শুরু করার আগে একটা পর্বটা শুরু হয়ে যাবে, ঘটনার ঝুলি খুলে বসার আগে একটা বিষয় নিয়ে একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে এসেছে। সেই প্রশ্নটা আমি এই পর্বে নেব বলেছি, সেই প্রশ্নটার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব, সেটা আমি বলেছি। তো সেই উত্তরটা দিয়ে কিন্তু আজকে আমি পর্বটা শুরু করব। হ্যাঁ রুবি ম্যাডাম চলে এসেছেন, মধুরিমা, গুড ইভিনিং মধুরিমা। হ্যাঁ সংযুক্তা, খুব ভালো লাগছে যে প্রথমবার আমার লাইভে, সুস্বাগতম। তো সব বন্ধু বান্ধব থাকলে বলার একটা আলাদা কিন্তু উৎসাহ এসেই যায়। তো একদম শুরুতে যে কথাটা আমরা বলি পর্বের শুরুতে, সেই কথাটা দিয়েই শুরু করছি যে আমরা আমাদের এই আলোচনার মধ্যে এমন হয়তো কোনো শব্দ বা কোনো ঘটনা, কোনো বিষয় উঠে আসবে যা হয়তো একটু নেতিবাচক। তো সেই জন্য তার একটা তার একটা প্রিকশন সেটা আমরা নেব। সেটা কি করি, আমরা সবসময়তে বলি যে আমরা একটা সুরক্ষা বলয়ের মধ্যে থেকে এই আলোচনাটা করব। তো আমার যিনি সুরক্ষা বলয়ে, তিনি এখন কম্বলের নিচে বসে আছেন তার ছোট্ট ঝুড়িতে। আমি তাকে একটুখানি দেখিয়ে দিই। এই তিনি, রাত্রির হয়ে গেছে বলে আর সোয়েটার টোয়েটার পরে নেই, কম্বলের তলাতেই রয়েছেন তিনি। এখন তোমাদের সঙ্গে দেখা করে আবার কম্বলের নিচে টুক করে ঢুকে যাবে। হ্যাঁ, তো আমরা এই শুভ শক্তিকে আমাদের সঙ্গে নিয়ে আজকের পর্ব শুরু করছি। হ্যাঁ দিদি, ঠান্ডা পড়েছে অল্প অল্প, তবে এখনো না আরো পড়তো জানো তো। সে আগের ডিসেম্বরের যে বিষয়টা ছিল সেই বিষয়টা ঠিক নেই। যখন সূর্য বেশ মধ্য গগনে থাকে তখন একটু গরম গরমই লাগে। আমরা যারা ট্রাভেল করে বাইরে যাইটাই দেখি তো গিয়ে বেশ ভেতরটা ঘেমে টেমে গেছে। তবে হ্যাঁ, তোমার ভোরের দিকে রাতের দিকে তো ভালোই ঠান্ডা ঠান্ডা ভাব। তো আজকে যে প্রশ্নটা, হ্যাঁ, আমাদের খুব প্রিয় একজন শ্রোতা তিনি জিজ্ঞেস করেছেন যে একটা প্রশ্ন, যে আগের পর্বে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ভেতরে ঈশ্বর বাস করেন, আমরাই ঈশ্বরের প্রতিভু বলা যায়। যে আমাদের এই যে আমাদের চালনা করছে যেই শক্তি, যেটা আমাদের ব্যাটারি, সেইটা ঈশ্বর। তো সে আমাকে অদিতিকে দেখা যাচ্ছে। অদিতি, হ্যালো, অনেক দিন পর। হ্যাঁ গো দিদি, আজকে একটু ঠান্ডা ঠান্ডা।
তো কি হচ্ছে, সে বলেছে যে দাদা, যদি আমাদের ভিতরেই ঈশ্বর থেকে থাকে তাহলে আমরা অপরাধ করি কেন? যারা অপরাধ করে তারা অপরাধ করে কেন যদি ঈশ্বর আমাদের সকলের মধ্যে বর্তমান? তো আমি বলেছি যে আজকের এই পর্বে আমি সেইটাকে একটুখানি আমার মতো করে, মানে আমি যেটুকু বুঝেছি আর কি, আমার ক্ষুদ্র সীমিত বুদ্ধি দিয়ে আমি একটুখানি সেই বিষয়টাকে আলোচনা করার চেষ্টা করব। তা আলোচনা করার চেষ্টার শুরুতেই হচ্ছে আমি একটা আমাদের খুব পরিচিত একটা গল্পে যাই। আমাদের পরিচিত গল্প মানে আমাদের বাঙালিদের তো দুর্গোৎসব বিরাট একটা ব্যাপার। সেই মা দুর্গাকে নিয়ে একটুখানি ছোট্ট একটা কথা বলি। সেটা কিন্তু এই উত্তরের সঙ্গে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। সে কথাটা হচ্ছে যে এই যে মা দুর্গাকে যখন আহ্বান করা হলো, তার আবাহন করা হলো, প্রত্যেকজন দেবতা তাদেরকে আবাহন করলেন, তিনি এলেন এবং তিনি এসে দৈত্যকুলকে আস্তে আস্তে তিনি নাশ করছেন, তিনি বধ করছেন। তো একটা সময় তো তিনি যখন, যেমন ধরো মহিষাসুর বধ হয়ে গেল, তো তিনি চলে যাবেন। তো এই রকম সময়তে দেবতাদের প্রশ্ন যে মা তুমি তো চলে যাবে, তাহলে ভবিষ্যতে যে আমরা অ্যাট্যাকড হব না, আমরা আক্রান্ত হব না সেটা তো নয়, তখন কি হবে? তখন মা তাদেরকে আশ্বাস বাণী দিচ্ছেন। তো আমি সঙ্গে একটা ছোট্ট চণ্ডী রেখেছি, যেটা হচ্ছে 11 অধ্যায় নারায়ণী স্তুতি। হ্যাঁ, নারায়ণী স্তুতি তোমাদের বাড়িতে চণ্ডী অনেকেরই আছে আমি জানি, সেখানে একবার দেখে নিতে পারো। এই নারায়ণী স্তুতিতে একটু শেষের দিকে দেববাচ, যে দেবী সেখানে এই যে প্রশ্ন করছেন দেবতারা যে আমরা কোথায় তোমাকে পাবো, তখন তিনি দেবতাদেরকে কিছু আশ্বাস বাণী দিচ্ছেন। তার মধ্যে দুটো জায়গা, পুরোটা তো সম্ভব না, দুটো জায়গা আমি একটু রিড আউট করছি। যেমন বলছেন, নন্দ গোপ গৃহে যাতা যশোদা গর্ভ সম্ভবা ততস্থ নাশ ইষ্যামি বিন্ধ্যাচলবাসিনীম। মানে নন্দগোপ গৃহে যশোদার গর্ভে জন্মগ্রহণ পূর্বক বিন্ধ্যাচলে অবস্থান করিয়া আমি এই অসুরোদ্দয় নাশ করিব। এর আগের শ্লোকের মধ্যে আছে সেই অসুরোদ্দয় হচ্ছেন শুম্ভ ও নিশুম্ভ, আমাদের জানা গল্প। হ্যাঁ, তো এই দুটো লাইনের মধ্যে তোমরা শুধু মাথায় রাখো বিন্ধ্যাচলবাসিনীম শব্দটা, যে আমি বিন্ধ্যাচলে অবস্থান করব। দ্বিতীয়তে তিনি বলছেন পুনরুৎপত্তি রৌদ্রেণ রূপেণ পৃথিবীতলে অবতীর্য হনিষ্যামি বৈপ্রচিত্তাংস্তু দানবান। মানে পুনরায় আমি অতি ভয়ঙ্কর মূর্তিতে পৃথিবীতে আবির্ভূতা হইয়া বিপ্রচিত্ত বংশীয় দানবগণকে বধ করিব। এই দুটো লাইনের মধ্যে তোমরা মনে রাখো বিপ্রচিত্ত বংশীয়। হ্যাঁ, তাহলে এইবারে আমি শ্রী শ্রী চণ্ডীকে পাশে রেখে দিচ্ছি। আমরা দুটো শব্দ পেলাম, একটা হচ্ছে যে বিন্ধ্যাচলবাসিনীম, আমি বিন্ধ্যাচলে অবস্থান করব, এবং আমি যখন এই শুম্ভ নিশুম্ভর অত্যাচার হবে বা আরও যখন দৈত্যবংশীয় লোকজন তোমাদের অত্যাচার করবে, আমি তখন একদম ভীমা ভয়ঙ্করী রূপে তোমাদের কাছে এসেই বৈপ্রচিত্ত বংশীয় অসুরদেরকে আমি নিধন করব। এবারে দেখো, আমাদের ধর্মে শুধু আমাদের ধর্ম নয়, প্রত্যেকটি ধর্ম, আমি কিন্তু প্রত্যেকটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, তোমরা সকলেই তাই আমি জানি। তো প্রত্যেকটি ধর্মেই কিন্তু বিষয়গুলোকে একটা আবরণের মধ্যে
পরিবেশন করা হয়েছে। আবরণ মানে যদি আমি বলি কোড ল্যাঙ্গুয়েজে, সাংকেতিক ভাষায়, হ্যাঁ, সেইটাকে তুমি যদি ডিসাইফার করতে পারো সামহাও, সেই কোডটাকে তুমি যদি ব্রেক করতে পারো, তাহলে তুমি কিন্তু আসল শব্দের অর্থ, আসল শ্লোকের অর্থ তুমি বুঝতে পারবে। কিন্তু আমি যেহেতু সনাতন ধর্মাবলম্বী, আমি আমার ধর্মে কি লেখা আছে সেটা বলতে পারি, কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যে মানুষেরা আছেন, তারাও যদি তাদের পবিত্র যেই সমস্ত গ্রন্থ রয়েছে যদি সেগুলোকে ডিকোড করতে পারেন, তাহলে কিন্তু তারাও এই রকম অনেক রহস্যের কিনারা করতে পারবেন। বেশি হেয়ালিতে না গিয়ে বলি, এই যে বিন্ধ্যাচলবাসিনীম, মা বলছেন আমি বিন্ধ্যাচলে বাস করব। এই বিন্ধ্যাচলটা কি? বিন্ধ্যাচল কি আমরা যেটা জিওগ্রাফিক্যাল যে বিন্ধ্যাচল জানি, এটা কি সেইটা? না, সেটা নয়। পৌরাণিকেতে মতে, আমাদের আধ্যাত্মবাদে, আমাদের মনুষ্য শরীরকে 3টি পর্বতে বিভক্ত করা হয়েছে। আমাদের এই মাথার পোর্শনটা, এটা হচ্ছে সুমেরু পর্বত। আমাদের বুক, পেট, এই অংশটা বিন্ধ্য পর্বত, এবং কোমরের থেকে পা অবধি তাকে ধরা হয় মৈনাক পর্বত। সুমেরু, বিন্ধ্য, মৈনাক। তো যখন মা বলছেন যে আমি বিন্ধ্যাচলে বাস করব, এখানে বাস করবেন, বুঝেছ তো? মা বাস করবেন এখানে বিন্ধ্যাচলে, আমাদের অন্তরে। এইবারে দ্বিতীয় শব্দ বৈপ্রচিত্তবংশীয় অসুর। কথাটার মধ্যেই দেখো চিত্ত কথাটা রয়েছে। চিত্ত মানে মন। আমাদের মনে যখন নেগেটিভ থটস উঠবে, আমরা যখন নিজেদেরকে মানে অন্যায় করার প্রবৃত্তি আমাদের মধ্যে যখন জাগ্রত হবে, তখন যদি আমরা মাতৃস্মরণ করি, মানে আমাদের চিত্ত যখন আমাদেরকে বিরক্ত করবে, তখন যদি আমরা মাকে স্মরণ করি, সেই বিন্ধ্যাচলবাসিনী মা, মানে এখানে যিনি বাস করছেন, সেই মা সেই অসুরকে নিধন করে আমাদেরকে রক্ষা করবেন। তার মানে কি বন্ধুরা? মানে হচ্ছে আমার শরীরের ভেতরেই সব, আমার অন্তরের ভেতরেই সব। মা দুর্গা এখানে, অসুরকুলও এইখানে। আমাদের ভেতরে পজিটিভ এবং নেগেটিভ থটস দুটোই থাকে। এনার্জি, আমি যখন ঈশ্বরকে এনার্জি বলছি, ধরো ঈশ্বর হচ্ছেন আগুন, যদি আমি বলি আগুন একটা বিরাট এনার্জি, এবারে এই এনার্জি দিয়ে আমি যাগযজ্ঞ হোমাদি করতে পারি, প্রতিদিন রান্না করে আমরা খাই, আমরা বেঁচে থাকি। আবার এই আগুনের যদি আমরা ভিন্ন প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা সম্পত্তি হানি করতে পারি, মানুষের জীবন হানি করতে পারি। আগুন দিয়ে কত ক্ষতি হয়, এই যে ইনডাইরেক্টলি আমি যেমন পুড়ে গেছিলাম কিছুদিন আগে। মানে এনার্জি কিন্তু প্রকৃত অর্থে পজিটিভ বা নেগেটিভ হয় না, ইট ডিপেন্ডস অন হাউ উই ইউজ ইট। আমি যদি ভালো কাজে ব্যবহার করতে চাই সেই এনার্জিটাকে, সেটা তাহলে শুভ শক্তি। আমি যদি সেটাকে বাজেভাবে প্রয়োগ করি, সেটা অশুভ শক্তি। তাহলে শক্তির কিন্তু আলাদা করে শুভ বা অশুভর গ্রেড হয় না। শক্তি কিন্তু নিউট্রাল, এর পজিটিভ নেগেটিভ কিছু নেই। এবারে সেই যখন, তাহলে আমার ভেতরে ঈশ্বর আছেন শক্তি রূপে, তাহলে আমি অন্যায় করব কেন? কারণ আমার ভেতরে তো
নেগেটিভ থটস যদি উৎপন্ন হয়, সেই শক্তিকে আমি তো বাজে কাজে লাগাবো, ঠিক কি না? যে আমি সেই শক্তিটা দিয়ে, যেমন আমি যদি আজকে খুব শক্তিশালী একজন মানুষ হই, খুব পাওয়ারফুল একজন কেউ হই, আমি আমার ক্ষমতাকে খাটিয়ে লোকের উপকারও করতে পারি, আমি ক্ষমতাকে খাটিয়ে লোকের অপকারও করতে পারি। ক্ষমতাটা কিন্তু কলুষিত হলো না। হ্যাঁ, মানে ক্ষমতাটা নিউট্রাল, আমার ক্ষমতাটা। এবারে ক্ষমতাটাকে আমি কিভাবে ব্যবহার করছি সেইটার ওপরে কিন্তু ভালো বা মন্দ। তাহলে আমার ভেতরে যখন ঈশ্বর বাস করছেন, তিনি আমাকে তো আটকানোর চেষ্টাই করেন। মানে দেবতা আর অসুরের সংগ্রাম এ জায়গাটাতে তো হতে থাকে, এ জায়গাটাতে হতে থাকে, এখানে হতে থাকে। এবারে তো আমি দেবতাকে জিতাবো না অসুর কুলকে জিতাবো, সেইটা কিন্তু আমাকেই বেছে নিতে হবে। সেটাই আমার কর্ম, সেটা পুরুষকার, যেটা কর্ম। মনে করে দেখো, যখন কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে, শ্রীকৃষ্ণ অর্জুনের রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন তাকে যুদ্ধক্ষেত্রে, তাকে তিনি গীতার পবিত্র জ্ঞান তাকে দান করছেন, নিজে কিন্তু তিনি অস্ত্র ধরবেন না বলে প্রতিশ্রুত। ভগবান তোমাকে গাইড করতে পারেন, বুদ্ধি দিতে পারেন, যুদ্ধটা কিন্তু তুমি নিজে লড়াই করছো। গান্ডিবটা তোমাকে তুলে নিয়ে তীরটা চালাতে হবে। তুমি সেই তোমার ইনটিউশন তোমাকে যেটা ভালো জিনিস করতে বলছে, তুমি যদি ভালো জিনিস করো ঠিক, আর যদি তুমি মনে করো না না এটা ফালতু ব্যাপার, আমি এটাই করব, তাহলে তুমি খারাপ জিনিসটাও করতে পারো। কাজেই শক্তি আমাদের ভেতরে রয়েছে, সেটার প্রয়োগ আমাদের হাতে। সেটাই এইভাবেই পৃথিবীর এই লীলাটা চলছে। তো মা দুর্গা কে, যদি আমি এই কথা বলি যে আমাদের এই পুরো যে বিষয়টা, আমাদের আধ্যাত্মবাদের যে পুরো বিষয়, সে রাসলীলা বলো, সে মা কালী বলো, মা দুর্গা বলো, এই যে রূপকল্পগুলো, এগুলো সব কোড, সব সাংকেতিক বিষয়। এগুলোতে কিন্তু বায়োলজিক্যাল নারী বা পুরুষের কথা বলা হয় না। আমাদের প্রত্যেকের মধ্যে সোলার এনার্জি অ্যান্ড লুনার এনার্জি, সৌর শক্তি এবং চান্দ্র শক্তি দুটোই আমাদের শরীরে থাকে। যেটা সোলার এনার্জি সেটা ম্যাসকিউলাইন এনার্জি, যেটা লুনার এনার্জি সেটা ফেমিনাইন এনার্জি। এই এনার্জি নিয়ে আমি না হয় পরে আরেকটা পর্বে কোথাও একটু বলার চেষ্টা করব। আজকে বললে আমাদের ঘটনাতে আর আসা যাবে না, কিন্তু ছোট করে বলে রাখি, এই যে আমরা যখন দেখি যে মা দুর্গার আসছেন, কি দেখছি আমরা, যে দেবতারা গিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশের কাছে প্রার্থনা করছেন, তারা ক্রোধান্বিত হয়ে তাদের ভেতর থেকে শক্তি বেরোচ্ছে। ভেবে দেখো, গল্পটার মধ্যে প্রত্যেকটি পুরুষ দেবতা, কিন্তু মহেশ্বর, বিষ্ণু, ব্রহ্মা, ইন্দ্রাদি সকল দেবতা সবাই পুরুষ। তাদের ভেতর থেকে শক্তি বেরিয়ে সমন্বিত হয়ে যে শক্তি তৈরি হচ্ছে তাকে আমরা মাতৃশক্তি, মা দুর্গা বলছি। তাহলে ভেবে দেখো বন্ধুরা, অ্যাকচুয়ালি কি কথাটা বলা হচ্ছে গল্পের মধ্যে? ইউনাইটেড উই স্ট্যান্ড। মানে প্রত্যেকটা পুরুষ হোক, মহিলা হোক, বায়োলজিক্যাল পুরুষ বা মহিলা হোক, যেই হোক, সবাই যদি আমরা একত্রিত হই, একযোগে কোনো কাজ করি, তাহলে আমরা বিরাট বিরাট অশুভ শক্তির নাশ করতে পারি। এখানেও তো তাই হয়েছিল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, ইন্দ্র, চন্দ্র, বরুণ, যম সবাই একত্রিত হয়ে কিন্তু তারা ফাইট করেছেন, তারা ফাইট করেছেন মহিষাসুরের সঙ্গে। এই যে একত্রিত সম্মিলিত শক্তি, এই শক্তিটাই কিন্তু আমাদেরকে
এটাই মা, এটাকেই আমরা দুর্গা বলি। দুর্গা মানে কিন্তু আলাদা কোনো মহিলা নন, কোনো বায়োলজিক্যাল মহিলা তা কিন্তু নন, একটা বিরাট শক্তি যেটা সবার সমন্বয়ে আসে। এরপরে তুমি যেই কাজটা করবে সেটা হচ্ছে সংস্কার, মানে আমরা যে কাজটা বারবার করতে থাকি সেটা অভ্যেস হয়ে যায় আমাদের, আর অভ্যেস হয়ে গেলে সেইটা হয়ে যায় আমাদের সংস্কার। এটা আমাদের চরিত্রের একটা অমোঘ অংশ হয়ে দাঁড়ায়, এবং আমাদের মৃত্যুর পরে আমরা সেই সংস্কারটা নিয়েই কিন্তু চলে যাই পরলোকে, পরজন্মে আমরা সেই সংস্কারটা নিয়ে আসি। এবারে এই যে সংস্কার, এখানে জয়িতাদি একটা কথা লিখেছেন খুব ইন্টারেস্টিং, যে কুরুক্ষেত্র যুদ্ধে যেমন অর্জুনও আছে তেমন দুর্যোধনও আছে, ঠিক তো? তাহলে দুজনের, দেখো ঈশ্বর দুজনের কাছেই আছে। কৃষ্ণ তো চয়েস দিয়েছিলেন, দুর্যোধন আমাকে নেবে না আমার নারায়ণী সেনাকে নেবে, অর্জুন আমাকে নেবে না নারায়ণী সেনাকে। অর্জুন কৃষ্ণকে নিয়েছিলেন, দুর্যোধন নারায়ণী সেনাকে নিয়েছিলেন। এইটা দুর্যোধন আর অর্জুনের সংস্কারের ফারাক, যে ঈশ্বরকে দেখলেই তো পাপমোচন হয়ে যাওয়ার কথা, তাহলে প্রতিদিন দুর্যোধন শ্রীকৃষ্ণকে দেখে তার মনে কোনো পরিবর্তন হলো না কেন? না, তার সংস্কার, এটাই কর্মফল, এটাই কর্ম, এটাই সংস্কার। তোমার যদি সেই সংস্কারটা না থাকে, তুমি কিন্তু সেই দৈব কৃপাটাকে কোনোদিন গ্রহণ করতে পারবে না। কাজে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত আমাদের সংস্কারটাকে এতটাই শুদ্ধ করা, প্রত্যেক জন্মে আমাদের সংস্কারটাকে এত শুদ্ধ করা, অল্প 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 করে, যাতে দৈব কৃপাটাকে আমরা রিসিভ করতে পারি। আমাদের পাত্রটাকে তৈরি করতে হবে, নইলে ফুটো পাত্রে জল, নিচ দিয়ে সব বেরিয়ে যাবে। তো আমরা যদি আমাদের পাত্রটাকে প্রস্তুত করি, তাহলে কিন্তু সেই দৈব কৃপাকে আমরা গ্রহণ করতে পারবো। তাহলে আমাদের ভেতরেই দেবতা, আমাদের ভেতরেই অসুর, আমাদের ভেতরেই বিন্ধ্যাচলবাসিনী, মানে আমাদের হৃদয়ে রয়েছেন সেই মা, আর আমাদের হৃদয়েই রয়েছে বিপ্রচিত্ত বংশীয় অসুরগণ, যে চিত্ত সততই উন্মত্ত। এবারে এই চিত্তকে কন্ট্রোল করার জন্য আমাদের সেই মা দুর্গাকে আবাহন করা দরকার, মানে আমার ভেতরের শুভ শক্তি। আমরা না সবসময় তো একটা বাইরের সাহায্য খুঁজি, আমরা ভাবি বোধহয় বাইরে থেকে হঠাৎ একটা সিনেমায় যেমন দেখায় যে এই ঘন্টা ধরতে শুরু করলো, এই হলো, একটা ঘটনা ঘটে গেল, মিরাকল। সেরকম তো রোজ হয় না বন্ধুরা। আমাদের ভেতরকার যে ইচ্ছা, আমাদের নিজেদের শুভ শক্তিটাই আমাদেরকে গাইড করে, আমাদেরকে নিয়ে যায় একটু উন্নত স্তরে। তো এইটা আমি ছোট করে আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে, আমার অত্যন্ত সীমিত জ্ঞান, আমি বারবার করে বলি, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিই যে আমার জ্ঞান কিন্তু খুব ক্ষুদ্র, অত্যন্ত মানে নিম্ন মেধাই বলতে পারো লোক আমি, কিন্তু যেটুকু আমি শুনেছি বা যেটুকু হয়তো এদিক ওদিক পড়েছি, যেগুলো আমার মাথায় আছে, সেগুলো দিয়ে আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এর থেকে হাজারো গুণ সুন্দর ব্যাখ্যা হয়, অনেক কিছুই আছে, কিন্তু আমরা, মানে আমি আমার মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যেহেতু আমার কাছে এই প্রশ্নটি এসেছিল যে দাদা, আমাদের সকলের মধ্যে ঈশ্বর আছে, তো আমরা খারাপ কাজ করি কেন, পাপটা হয় কেন, অন্যায়টা হয় কেন? তো এই কারণেই হয় যে অসুরকে জিতাবো না দেবতাকে জিতাবো, এইটা কিন্তু আমার পুরুষকার, আমার সংস্কারের ওপর নির্ভরশীল। আমি যদি সেইটাকে ঠিক করে রাখি, তাহলে কখনো দেবতা জিতবে, আমি ঠিক করলে দেবতাই জিতবে, আবার কখনো কখনো আবার আমি যখন একটু দুর্বল হয়ে পড়বো, হয়তো অসুর জিতে যাবে।
তাহলে অসুর, দেবতা, মা দুর্গা বলো, শ্রীকৃষ্ণ বলো, যাই বলো, সবই কিন্তু আমাদের ভেতরে, আমাদের বাইরেও আছে, বাইরেও শক্তি, ভেতরেও শক্তি। নিঃশ্বাসের কথা যেটা বললাম না, বাইরে হাওয়া, ভেতরেও হাওয়া, বাইরের হাওয়াটাই ভেতরে যাচ্ছে, ভেতরের হাওয়াটা বাইরে যাচ্ছে। এই আদান প্রদানটা না হলে, এই শ্বাসের ক্রিয়াটা না হলে তো আমরা ডেড, আমরা তো তখন মৃত। অতএব ঈশ্বর হচ্ছেন এমন যিনি আমাদের ভেতরেও থাকেন, আবার আমাদেরকে আচ্ছাদন করেও রাখেন। তো তোমাদেরকে আমি কি একটু বোঝাতে পারলাম সেটা একটুখানি আমাকে জানিও। আর আমি জানি তোমরা আমার থেকে অনেক বেশি জানো, তোমরা জানো, সবটাই জানো। হয়তো অনেক সময় কি হয় বলো তো, আমাদের বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকে। একটু গুছিয়ে নিয়ে আসার বিষয়টা থাকে, মানে একটুখানি সব টুকরো টুকরো জ্ঞানগুলোকে এক জায়গাতে গোছ করে নিয়ে যদি আমরা দেখি, তখনই কিন্তু, হ্যাঁ, অদিতি বলছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, যে এইভাবে কিন্তু আমরা আমাদের তখন গুছিয়ে নিলে আমাদের কাছে এক্সপ্লানেশনটা পরিষ্কার হয়। এইবারে আমি তাহলে আমার ঘটনার ঝুলি খুলি, যেই ঘটনাগুলো আমরা শুনব। এইবারে প্রথমে আমি বলি যে আমি সেই যে আমার এক ছাত্র বাসিরের বেশ কিছু ঘটনা, আমাকে অনেকগুলো ঘটনা ওনা বিভিন্ন জায়গা থেকে সোর্স করে জোগাড় টোগাড় করে আমাকে বলার জন্য রেখেছে। তো আমি তো কয়েকটা গল্প বলেছি, আর কয়েকটা ঘটনা আজকে বলবো, আরও অন্য ঘটনাও আছে খুব ইন্টারেস্টিং, মিলিয়ে মিশিয়ে বলবো। তো আমরা দেখি না এই যে আচ্ছা সৌম্য, আমি জন্মান্তর নিয়ে কিছু বলবো আবার। হ্যাঁ, মানে আমি তো আজকে একটা বললাম, তুমি হয়তো একটু দেরিতে এসেছো, তুমি শুনে নিও ভাই, যে আজকের বিষয়টা একটু অন্য একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর আমি যখনই সুযোগ পাবো, আমি আমার মতো করে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি একটু ঘটনাতে যাচ্ছি। তো এবারে কি হয়েছে যে সেই বাসিরদের কাছে আমি জানলাম যে আমরা দুটো জানি, একটা হচ্ছে হেমন্তকালে, আমরা যদি একটু ফিরে যাই শীতের আগে, দুর্গাপুজোর পরে, শরতের পরে এবং শীতের আগে যে হেমন্তকাল আমরা বারবার আলোচনা করে দেখেছি, সেই সময়ে কিন্তু না আমাদের একটা অদ্ভুত বোধ হয়, একটা পোর্টাল অ্যাক্টিভ হয়ে যায়, একটা দরজা খুলে যায় ইহলোক এবং পরলোকের মধ্যে। তখন আমাদের সেই আকাশ প্রদীপ দেওয়ার বিষয় থাকে। আবার দেখি খ্রিশ্চানদের মধ্যে তখন হ্যালোউইন হচ্ছে, আমাদের ভূত চতুর্দশী, ওখানে অল সোলস ডে পালন করা হচ্ছে। তো আমাদের এখানে ভূত চতুর্দশী, সেই প্রদীপ টদীপ জ্বালানোর সেই বিষয় আছে। তো এই রকম বিষয় আরেকটা আছে যেটা আমি জানতুম না, সেটা হচ্ছে সাবে বারাত। হ্যাঁ, যে আমাকে যেটা আমার ছাত্র আমাকে যেটা বোঝালো, যে এই সাবে বারাতের বিষয়টাও হচ্ছে এই তর্পণেরই বিষয়। এই সাবে বারাতের সময়টা বিভিন্ন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা তাদের স্বর্গত পিতৃপুরুষদের, বন্ধু পরিজনদের উদ্দেশ্যে তারা ইবাদত করেন, মানে তারা প্রে করেন, তারা প্রার্থনা করেন পরম শক্তিমান ঈশ্বরের কাছে, বা ওনাদের আল্লাহ, ওরা যে নামে ডাকেন ঈশ্বরকে, সবই এক আমরা জানি। তো সেই পরম শক্তিমান আল্লাহর কাছে ওরা প্রার্থনা করেন যে তাদের পিতৃপুরুষের যাতে মঙ্গল হয়, তারা যাতে উচ্চ কোটি লাভ করে, তারা যাতে সুস্থ সবল ভালো থাকে, যেখানেই যে লোকেই থাকুন না কেন। তো এটা বলে যে আগে হতো নাকি যে, দেখো তখন তো সেই গ্রামগঞ্জের দিক বলো বা পুরনো দিন বলো, তখন তো একটা অন্যরকম ইউনিটি ছিল না, মানে অনেক লোকজন একত্রিত হয়ে তারা একটা প্রেয়ার মিট টাইপের করতেন, এবং তারা
সেই কি করতো, তারাও কিন্তু সেই কবরখানায় গিয়ে, গোরস্থানে গিয়ে প্রদীপ জ্বালিয়ে, একদম অল সোলস ডেতে আমরা যেরকম দেখি ঠিক সেইভাবে তারা কিন্তু ওখানে সারা রাত্রির তারা দোয়া করেন, তারা ইবাদত করেন ফর দ্য ডিপার্টেড। কিন্তু এই কবরস্থানে মহিলাদের যাওয়া নিষিদ্ধ। মহিলারা সাধারণত এখানে যান না। সাধারণত কেন? ওদের ধর্মের মতে মহিলারা কখনো গোরস্থানে যাবেন না। তো মহিলারা কি করেন, তারা তাদের বাড়িতেই থেকে সেই একই কাজ করেন, প্রার্থনা করেন স্বর্গততের উদ্দেশ্যে, কিন্তু বাড়ির চৌহদ্দি থেকে। সেরকমভাবে বাসিরের নানিমা তখন, শি ওয়াজ ভেরি ইয়াং, তখন তিনি অল্প বয়স্ক, তিনি এবং তার বৌদি স্থির করেন যে তারা ছাদে গিয়ে ওই সারা রাত তারা ইবাদত করবেন, তারা প্রার্থনা করবেন। তো ছাদে বসে, এটা আমি বলছি একটু গ্রামাঞ্চলের কথা, এখন সেটা মফস্বল, কিন্তু আগে ছিল গ্রাম। আমি নাম তো বলি না, তোমরা জানো যে কার কিরকম লাগবে আমি তো জানি না, সেসব তো এখন জনবহুল এলাকা। তো সেই রকম জায়গাতে তারা এরকম নামাজ পড়ছেন, তারা ছাদে বসে একটা মশারিও খাটিয়েছেন, তার ভেতরেই বসে বসে তারা প্রার্থনা করছেন। প্রার্থনা করতে করতে ওদের না একটুখানি ঘুম পেয়ে গেছে, মানে এটা তো একটা সারা রাত্রের কার্যক্রম, তো এই সমস্ত করতে করতে তাদের ঘুম পেয়ে যাচ্ছে। তো বলছেন যে একটুখানি চোখটা করে নিই, একটু বিশ্রাম করে নিই, আবার উঠে আমরা দোয়া করব, ইবাদত করব। তো করে দুজনেই না একটুখানি ঝিমিয়ে পড়েছেন, মানে একেবারে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন সেরকম না, একটু তন্দ্রাচ্ছন্ন, একটু ঝিমিয়ে নিচ্ছেন। এরকম করতে করতে হঠাৎ বেশ রাত্রিরে ঘুম ভেঙে যায়। প্রথমে বাসিরের নানির ঘুম ভাঙে এবং তারপরে তার বৌদির ঘুম ভাঙে। কেন ঘুমটা ভাঙে না, আমরা যেখানে খুব নিশ্চিন্তে আছি, আমরা হয়তো ঘুমিয়ে থাকলেও দেখবে আমাদের কোনো একটা ষষ্ঠ ইন্দ্রিয় কিন্তু সজাগ থাকে। মানে সেই সময়তে আমাদের ঘরে যদি কেউ আসে বা কেউ হয়তো আমাদের লক্ষ্য করছে, খুব গভীর ঘুম হলে তার বিষয়টা আলাদা, কিন্তু যদি আমরা তন্দ্রায় থাকি বা ঘুমটা হালকা স্টেটে থাকে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারি কেউ একজন আছে ধারে কাছে বা কেউ আমাকে লক্ষ্য করছে। এইভাবে এই নানির যখন ঘুম ভেঙেছে, তিনি চোখ খুলে এবারে দেখছেন একটি বিরাট আকৃতির মানুষ, দৈত্যাকৃতি, বিশাল লম্বা একটি লোক। প্রথমে দেখা যাচ্ছে দূরে তাকে, সে ওদের দিকে এরকম করে তাকিয়ে এগিয়ে আসছে ছাদে। তারপরে দেখছেন যখন কাছে এসে গেছে, একটা হিউজ একটা স্ট্রাকচার, একটা বিরাট স্ট্রাকচার, এবং সেইটা দেখে তো এই দুজন, মানে ওরা না তার আগে কি করেছে, যখন ওই দূরে দেখেছে মানুষটিকে আর ঘুম থেকে সবে উঠেছে, ওরা না বলছে তুমি কে গা, এরকম করে জিজ্ঞেস করেছে। এবারে ওই লোকটি এগিয়ে যখন আসে, দেখছে তো একটা বিরাট দৈত্যাকৃতি একটা মানুষ। দেখে তো দুই মানে মহিলা পড়ি মরি করে চিৎকার করে ছাদ থেকে নেবে নিচে চলে যাবেন যখন, তখন দেখছেন যে সেই যে দৈত্যাকৃতি মানুষটি, সে ছাদের ওপর থেকে জাস্ট একটা স্টেপ ফেলে নিচে নেমে চলে গেল। মানে তার পাটা এত বড় যে ছাদ থেকে একটা ঠ্যাং, একটা পা সে মাটিতে দিল এবং সে হেঁটে চলে গেল ওদিকটাতে। এইবারে কি হয়েছে যে ওরা তো সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে এইবারে এই নানির যে দাদা, মানে যার স্ত্রীর সঙ্গে তিনি ছাদে ছিলেন, সে লাকিলি সে ঘরে ছিল।
এবং সে তখন এসে, এবং তিনি কিন্তু ছিলেন সেই 5 ওয়াক্ত নামাজি, খুব মানে আধ্যাত্মিক একজন মানুষ, মানে খুব রিলিজিয়াস, ডিভাউট মুসলিম যাকে বলা হয়। তো তিনি তো সঙ্গে সঙ্গে তাদেরকে সামনে এনে দোয়া টোয়া পড়ে তাদেরকে আবার ধাতস্থ করেন। হ্যাঁ তাপসীদি তুমি লিখছো, না দিদি জানতে আর কি সাহায্য করি বলো, যেটুকু আমি এদিক ওদিক থেকে সংগ্রহ করতে পারি, মানে শুনেছি হয়তো সেই কথাগুলো তোমাদের সামনে। তোমরা আমার বড্ড প্রিয় মানুষ, তোমরা প্রত্যেকে, কারণ তোমরা প্রত্যেক সপ্তাহে 1-1.5 ঘন্টা মন দিয়ে আমাকে দাও সেই সময়টা, যখন সময়ের অভাবের যুগ, সবাই ছুটছে, আমাকে তোমরা প্রত্যেক সপ্তাহে 1-1.5 ঘন্টা তোমরা সময় দাও ভালোবেসে, এবং সারা সপ্তাহ তোমরা আমার নানান রকম এই বকবকানি তোমরা সহ্য করো, তোমরা শোনো, আমার চ্যানেলের ভিডিও দেখো। তো তোমরা আমার খুব প্রিয়, খুব কাছের মানুষ। তো আমার যেটুকু জানা জিনিস বা আমার ভালো লাগার জিনিস আমি তোমাদের সঙ্গে শুধু ভাগ করে নিতে চাই, এইটুকুই গো। তো কিন্তু তোমাদের যদি ভালো লেগে থাকে, আমি তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাই যে তোমাদের প্রশ্রয়ে, তোমাদের ভালোবাসা যেন সবসময় মাথার উপরে থাকে। এইবারে এই সাবে বারাতের আরেকটা গল্প বলি। এবারে এইটা তো বললাম বেশ প্রাচীন যুগের কথা, মানে প্রাচীন বলতে বাসিরের নানিমা যখন অল্প বয়সী ছোট সেই সময়কার ব্যাপার। এইবারে আসছি, এখন বাসিররা বড় হয়ে গেছে, বাসিররা থাকে কোথায় বলি, তাহলে তো জায়গাটা বলা হয়ে যায়, তবু বলি এই নর্থ 24 পরগনাস, বুঝলে তো, সেই জায়গাতে তারা থাকেন। তো ওই বারাসাত লাইন, ওই লাইনটা বলে দিচ্ছি তোমাদেরকে, ওই পথটা, ওই পথটার কোন একটি জায়গাতে তারা থাকে। এবারে ওদের যে বাড়ির কম্পাউন্ড, বাড়িটার মধ্যে অনেকটা জমি নিয়ে ওদের বাড়ি। ওর দাদু দিদা যখন মারা যায় তখন তারা ওইখানেই সমাধিস্থ করে দেন তাদেরকে। এটা কিন্তু অনেক বাড়িতেই আমরা দেখেছি যে এই প্রথাটা আছে, যে বাড়ির চৌহদ্দির মধ্যেই কিন্তু বাড়ির সদস্যদেরকে সেখানে কবরস্থ করা হয়, তাদেরকে সমাধিস্থ করা হয়। তো এখানেও ওর দাদি এবং দাদু দুজনের কবর রয়েছে। এবারে আমি তো আগে বলেছি যে সাবে বারাতের সময়তে মেয়েদেরকে তো কবরের কাছে অ্যালাউ করা হয় না, কিন্তু বাসিরের 2 বোনকে অ্যালাউ করা হতো বাড়িতে, কারণ বাড়ির চৌহদ্দিতে, ধরো বাগানের মধ্যেই 2টো কবর, মানে ঘর থেকে দেখা যায়। হ্যাঁ, তো সেইখানে ওদেরকে বলা হয়েছে যা তোরা মোমবাতি জ্বালিয়ে দিয়ে আয়, তোরা প্রে করে আয়। মানে ওরা আলাদা করে কোনো গোরস্থানে তো যাচ্ছে না, বাড়ির বাগানে যাচ্ছে ধরে নাও, তো তাই জন্য তাদেরকে ওইটুকু ছাড় তাদের ছিল। এইবারে বড় বোন তো ছোট বোনটিকে নিয়ে গেছে মোমবাতি জ্বালাতে, গিয়ে প্রচন্ড চিৎকার করে ছোট বোনের হাত ধরে হিরকির করে টানতে টানতে সে ঘরের মধ্যে নিয়ে এসে এরকম করে হাঁপাচ্ছে। স্বাভাবিকভাবেই বাড়ির সমস্ত সদস্যরা এসে বলছে, কি রে, কি হয়েছে, এরকম করছিস কেন? সন্ধ্যের দিকে গেছে, খুব যে রাত তা কিন্তু নয়, সন্ধে সবে সন্ধে পড়েছে। বলছে আমি দেখলাম, মাকে বলছেন যে আম্মু আমি দেখলাম মোমবাতি দিয়ে যে ওর বোন, যে বলছে আমার ছোট বোন আমার তো পাশে দাঁড়িয়েছিল, ওকে আমি, ওরা কবরের মাথার কাছে মোমবাতিটা জ্বালাচ্ছে, বলছে আমি দেখলাম কবরের পায়ের কাছে ও দাঁড়িয়ে আছে। হ্যালো, ও আবার ওদিকে কখন গেল? বলে যেই পাশে তাকিয়ে দেখছি ও তো আমার পাশে দাঁড়িয়ে আছে, এবং অ্যাট দ্য সেম টাইম ও দুটোই দেখছে, এভাবে দেখছে, দুদিকেই দেখছে ওর ছোট বোন দাঁড়িয়ে আছে। এখানে ছোট বোন,
পায়ের কাছেও ছোট বোন, এবং ও একটা দুষ্টু দুষ্টু হাসি মুখের মধ্যে, একটা এরকম করে একটা হাসছে, একটা মিস্টিরিয়াস দুষ্টু স্মাইল। এইটা দেখে ও তো বুঝতে পেরে গেছে যে এ তো হতেই পারে না, ওটা মানে ছোট বোনের রূপ ধরে কেউ একটা ওখানে দাঁড়িয়ে আছে। দৌড়তে দৌড়তেও বাড়িতে ঢুকে গেছে। সেই দিনই রাত্রিরে, সেই দিন এই ঘটনাটা যখন ঘটেছে, ধরো ওই 6:30 7টা নাগাদ ঘটেছে, ওই দিনই বাসির আবার সেই মুহূর্তে কিন্তু বাড়িতে ছিল না। বাসির কি করেছিল, ও কোথাও একটা গিয়েছিল, ও পাশের রাস্তাটা দিয়ে সাইকেল করে বাড়ির দিকে ঢুকবে। এবারে ও এরকম সার্কেল করে বাড়িটার কম্পাউন্ডকে সার্কেল করে এসে মেন দরজার দিকে আসছে সাইকেলে চড়ে। এবারে আমি যদি আমার বাগানের পাশ দিয়ে সাইকেল চালিয়ে আসি, আমি তো সাইকেল থেকে আমার বাগানটাকে দেখতে পাবো, ও দুটো কবরও দেখতে পাচ্ছে। ও আমাকে বলছে, স্যার বিশ্বাস করবেন না, তখন বাজে হয়তো রাত্রি 8:30 9টা এরকম সময়। বলছে আমি পুরো স্পষ্ট পরিষ্কার দেখছি, এবং ও তো ঘুমিয়ে না, ও তো সাইকেল চালিয়ে আসছে, এবং বাসির একজন ইয়াং ছেলে, কাজেই ও যে সময়কার কথা বলছে অনেক ইলেকট্রিক লাইটস সেখানে আছে, মানে অন্ধকার ভীষণ ঘুটঘুটি পাড়াগে অবস্থা সেরকম কিন্তু নয়, বেশ মফস্বল আলো টালো সবই রয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে সবকিছু। বলছে আমি তার মধ্যে দেখছি ওই গোরস্থান থেকে, মানে ওই কবরটার থেকে একটা সাদা ছোয়া অবস্থাতে একটা সাদা ফিগার এরকম করে বাষ্পের মতো ওপর থেকে এরকম ওপরের দিকে এরকম করে উঠে যাচ্ছে, এবং কিছু দূর এরকম উঠে গিয়ে ভ্যানিশ। বলে আমি নিজের চোখে দেখেছি। বলে সে আলো, চারিদিকে আলো জ্বলছে, আলো এসে পড়েছে বাগানের মধ্যে, কবরের ওখানে সবই আছে। বলে এমন নয় যে একদম নিশুত অন্ধকার। বলছে ওই কবরের মধ্যে থেকে একটা সাদা শায়িত অবস্থায় একটা আকৃতি, একটা মানুষের ফিগার এরকম করে ওপরে উঠে গিয়ে বাষ্পের মতো ভ্যানিশ করে গেল। এবারেও বাড়িতে এসে শুনছে ওর 2 বোনের অভিজ্ঞতার কথা, মানে একই রাতে ভাই বোনরা পৃথক পৃথক ভাবে, 2 বোন তো একসঙ্গে, আর দাদা পৃথক ভাবে কিছু একটা দেখলো, কিছু একটা হলো সেই সাবে বারাতের রাতে। এইবারে বলছে সাবে বারাতের পর ওদের আরো কিছু অনুষ্ঠান হয়, তো একদিক দিয়ে করতে করতে এবারে মহরম এসে গেছে। ও আমাকে বলেছিল ক্রোনোলজিটা কোনটার পরে কোনটা হয়, আমার অতটা ঠিক খেয়াল নেই, অতটা হয়তো গল্পে প্রয়োজনও হবে না, কিন্তু মহরমের সময় একটা কথা বলছে যে মহরমের সময় ওদের আবার একটা হয়, একটা কমন জায়গাতে সবাই একত্রিত হয়ে, সেই একত্রিত হওয়ার ব্যাপারটা কিন্তু রয়েছে। আগে হতো, বলছে এখন আর হয় না, সবাই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলে। আগে হতো, বললো একটা জায়গাতে বড় হাঁড়িতে খিচুড়ি চাপানো হতো। মহরম তো ওদের কাছে দুঃখের একটি দিন, তো ওরা বলছে যে সেদিনকে আমরা না খুব মানে সিম্পল খাবার খাওয়া, সবাই কান্নাকাটি করে, সবাই সেটা ওই যে আমরা জানি হাসান হুসেনকে কারবালার মাঠে তাদেরকে মারা হয়েছিল, তো ওই যে সেই যে কষ্টটা তারা প্রকাশ করেন, বেদনাটা। তো বলছে একই জায়গাতে খুব মডেস্ট খাওয়া দাওয়া হয়, যে একটা খিচুড়ি চাপিয়ে, বলছে মা খিচুড়ি চাপিয়ে এসে, বলে মা খুব ধার্মিক মহিলা, বাসিরের মা ভীষণ ধার্মিক মহিলা, তিনি প্রত্যেক দিনই কোরআন শরীফ পাঠ করেন এবং তাদের জপ তপে তার জীবন যায়, ভীষণই ধার্মিক মহিলা। তো তিনি খিচুড়িটা চাপিয়ে এসে করছেন, ওই কোরআন শরীফ পাঠ করছেন বসে, একটা মাটিতে বসে, একটা দেখেছো না একটা এরকম বেশ ক্রস মতো একটা বইয়ের একটা কাঠের থাকে, একটা স্ট্যান্ড থাকে যার মধ্যে কোরআন শরীফটাকে রাখা হয়, বা যে কোনো আমাদেরও গীতা পাঠ টাঠ পৌরাণিক কথা পাঠের সময়তে একটা এরকম বুক স্ট্যান্ড থাকে, এরকম ক্রস
করা। সেটার মধ্যে আমারও একটা আছে, কোথায় ঢুকে আছে এখানে, আমার একটা রয়েছে ওরকম পাঠ করার এরকম একটা ক্রস। তো সেটা আমি পরে কখনো খুঁজে পেলে, এই যে কাজ চলছে তো কোথায় কি রাখা আছে আমি তোমাদেরকে দেখাবো, তোমরা জানো। তো তার মধ্যেও কোরআন শরীফটা রেখে উনি পড়ছেন। এবারে কিছুটা পড়া হয়েছে, পড়ে তিনি বলছেন যে আমি এবারে একটুখানি যাই, খিচুড়িটা ধরে গেল না তো, একটু দেখে আসি, খিচুড়িটা তো চাপানো। তিনি তখন কি করেছেন, একটা বুকমার্ক দিয়েছেন, যত পাতা অবধি পড়া হয়েছে সেখানটাতে তিনি একটি কাগজ বা কিছু দিয়ে মার্ক করে বইটাকে বন্ধ করে তিনি গিয়েছেন। বইটাকে কিন্তু বন্ধ করেছেন, হ্যাঁ, কোরআন শরীফকে বন্ধ করেছেন, এবং যেই পাতা অবধি তিনি পাঠ করেছেন সেই পাতায় একটা বুকমার্ক গোজা আছে। উনি এবারে গেছেন কিচেনে খিচুড়িটা দেখতে। এবারে উনি যখন ফিরতে গিয়ে উনি স্টান্ড। উনি দেখছেন যে কালো একটা জব্বা পরা, বোরখাও হতে পারে জব্বাও হতে পারে, কারণ ঘটনাটা খুব তাড়াতাড়ি হয়েছে, পুরুষও হতে পারে মহিলাও হতে পারে। তিনি কিন্তু খুব নিশ্চিত নন তিনি কাকে দেখেছেন, কিন্তু একজন মানুষ যার মাথা থেকে পা অবধি কালো কাপড়ে ঢাকা, সে কোরআন শরীফটাকে ওই বুকমার্কের পাতা থেকে সে খুলেছে বইটাকে। উনি তো বইটা বন্ধ করে গেছিলেন, সে খুলে সে পাঠ করছে কিনা জানা নেই, সে খুলে সে বসে আছে। এবং যেই সে আভাস পেয়েছে যে এই ভদ্রমহিলা মানে বাসিরের মা ঢুকছেন ঘরে, বলল সঙ্গে সঙ্গে, মানে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, সে ওখান থেকে উঠে পালিয়ে গেল। কোথা দিয়ে? জানলা দিয়ে। মানে জানলার সেই এই খোপ খোপ গ্রিল, তার মধ্যে দিয়ে অত বড় মানুষটা ভুস করে গলে বেরিয়ে গিয়ে ওই কবরে মিশে গেল, কবরের দিকে। আর ওর মা তো যথারীতি আতঙ্কে চিৎকার করে উঠেছেন, বাড়ির সবাই এসেছেন। এবারে প্রথমেই যেটা যে তোমার মনের ভুল, কিন্তু মনের ভুল নয়, কোরআন শরীফ তো বুকমার্ক থেকে খোলা, এবং ও যে পালিয়েছে, এই যে একটা চাদর পেতে বসে তো ও দ্বারা পড়েন, এই যে বিছানার যে চাদর, সেইটা সেই পায়ের ধাক্কায়, সেই কিকে পুরো কুঁচকে গেছে এক জায়গাতে। মানে কেউ যদি দৌড়ে যায়, কাপড়টাকে এরকম করে কাপড়টা সরে গুটিয়ে গেল, তো একদিকে এলোপাথারি ভাবে কাপড়টা কিন্তু গুটিয়ে পড়ে আছে, আর সে বেরিয়ে গেছে জানলাটা দিয়ে। তার মানে এই যে কাপড়টা গুটিয়ে পড়ে আছে আর কোরআন শরীফ খোলা সেই বুকমার্কের জায়গা থেকে, এবং এটা রাতের বেলা নয়। তো এটা তো যথেষ্ট প্রমাণ যে কেউ এসেছিল, ওখানে উপস্থিত ছিল ওইটুকু সময়ের মধ্যে, এবং সে পালিয়ে গেছে কোথায়? জানলার ফাঁক গলে, এবং সে কবরে গিয়ে মিশে গেছে, যেটা বাসিরের মা নিজের চোখে দেখেছেন স্পষ্ট দিবালোকে। এবারে কি বলবে বলো? তো এই কয়েকটা গল্প এই সাবে বারাত আর মহরমকে কেন্দ্র করে বাসির আমাকে বলেছে। বাসির আমাকে আরো অনেক গল্প বলেছে, আমি ক্রমে ক্রমে একটা একটা করে তোমাদের সামনে নিয়ে আসব। এইবারে আমি যাব আরেকজনের গল্পে। বাসিরের আজকে এই তিনটে গল্প হলো, ঘটনা হলো সত্য ঘটনা, গল্প হলেও সত্যি। এইবারে আমরা আরেকটা এতে যাচ্ছি, আমাদেরই একজন শ্রোতা বোন আমার, সে পাঠিয়েছে। না সৌম্য, তুমি বলছো দাদা এই যে বলে আত্মা কোনো জিনিস স্পর্শ করতে পারে নাকি, তুমি সেটা বলতে চাইছো? আচ্ছা, তোমার ওটা চলে গেল আবার।
আমি দেখি, আমি পরে তোমার উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো এইবারে আমি যেই ঘটনাটা বলবো সেই ঘটনাটা হচ্ছে একজন আমার এই বোন, আমার নতুন পাওয়া বোন, এই চ্যানেলের মাধ্যমে আমার যে তোমাদের সঙ্গে আত্মীয়তা গড়ে উঠছে সেরকমই এক বোন আমাকে এই ঘটনাগুলো পাঠিয়েছেন তার মামার জীবনের। তার মামার কিন্তু একটা অদ্ভুত গিফট ছিল। গল্প শুনলেই মানে ঘটনা শুনলেই বুঝতে পারবে সেই মামার গিফটটা কি। ইনি সম্পর্কে হচ্ছেন বোনের মেজো মামা। তখনকার দিনে পরিবার বড় বড় হতো। ওরা 3 ভাই আর বোনও রয়েছে। বোন রয়েছে বোধহয় 3 বোন কি 4 বোন এরকম। আমার সেটা ঠিক খেয়াল নেই। তো এই মেজো মামার ঘটনা বলছি। তো মেজো মামা ছিলেন মানে একজন খুব ভালো মানুষ, যার একটা বন্ধুর গ্রুপ ছিল, একটা সুন্দর বন্ধুর গ্রুপ। এবং সেখানে তারা তাদের পাড়ার মধ্যে একটা লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরিতে গিয়ে তারা প্রত্যেক দিন সন্ধেবেলায় অফিসের শেষে গিয়ে তারা খুব আড্ডা দিতেন, বন্ধুদের সঙ্গে রোজ দেখা সাক্ষাৎ করতেন। আর এই মেজো মামা কিন্তু অবিবাহিত। তো সে মায়ের কাছে মানে মা থাকতেন, মানে ওদের কি হচ্ছে একই পাড়ার মধ্যে পাশাপাশি নিজস্ব বাড়ি 3 মামারই নিজের নিজের বাড়ি, হ্যাঁ, কিন্তু আলাদা আলাদা। আর যেহেতু মেজো মামা তার তো আলাদা, তিনি সংসার পাতেননি, তো তার সংসার ছিল তার মাকে নিয়ে, তিনি মা তার কাছেই থাকতো। তো মায়ের সঙ্গে তো একটা অসম্ভব বেশি রকমের বন্ডিং, কারণ সব সময়তে সে মায়ের সঙ্গে থাকে, মায়ের ছোটোখাটো বিষয় সব কিছু, আর মায়ের সঙ্গেই শুতেন, কারণ মায়ের খুব বয়স হয়েছে। মায়ের রক্ষণাবেক্ষণ করার জন্য মা একজন পরিচারিকা ছিলেন, সে মাটিতে শুতেন, মামা মায়ের পাশেই শুতেন। সে ঘটনায় পরে আসছি। প্রথম হচ্ছে যে মামা অফিসের পরে একটা বন্ধুর দলের সঙ্গে তিনি গল্প করতেন। তো মামাকে নিয়ে সেই বন্ধুদের সংখ্যা ছিল মোট 7 জন। 7 জন বন্ধু গল্প করতেন। তার মধ্যে আবার মামার একজন বেস্ট ফ্রেন্ড ছিল। যেরকম হয় না যে অনেক বন্ধুর মধ্যেও একজনের সঙ্গে হৃদ্যতা খুব বেশি, সেরকম। তো একদিনকে হয়েছে কি, এই লাইব্রেরিটা আবার ছিল ওদের বাজার রয়েছে, যেখানে সেই মার্কেট প্লেসের মধ্যেই, মানে লাইব্রেরির চারিদিকে খুব সরগরম, মানে অনেক বাজারের সব বসে টসে সেখানেই লাইব্রেরি। সেখানে তারা গিয়ে সন্ধ্যাবেলায় কয়েক ঘন্টা তারা গল্পগুজব করতেন। আর মামার বাবা মা মানে দাদু দিদা তারা খুব বই পড়তে ভালোবাসতেন, ভীষণ সাহিত্যপ্রেমী মানুষ। তো এই যে বই নিয়ে আসা লাইব্রেরি থেকে, আবার বই ফেরত দিয়ে আসা, এই জিনিসগুলো এই মামা তো গল্প করতে যেত বন্ধুদের সঙ্গে, বইয়ের আদান প্রদানও হতো। তা একদিনকে গেছে, গিয়ে হঠাৎ করে একজন বন্ধু বলছে, এই শোন, কালকে আমার বোনের বিয়ে, তুই কিন্তু আসবি। বলে, হ্যাঁ, তোর বোনের বিয়ে? জানলাম না তো, কবে ঠিক হলো বোনের বিয়ে? একটা ক্লোজ বন্ধু সার্কিটে সেখানে বোনের বিয়ে? বলে, না রে, হঠাৎ করে ঠিক হয়ে গেছে, দেখ না, কিচ্ছু মানে বিনা নোটিসে হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেছে। তো কালকেই বিয়ে, আর বিয়েটা হচ্ছে কিন্তু আমাদের বাড়িতেই বিয়ে হচ্ছে। কাজী মানে এখন তো এত তাড়াহুড়ো করে হচ্ছে, সময় নেই বাড়ি ভাড়া টাড়া করার, তো আমাদের বাড়িতেই বিয়ে হচ্ছে, তুই সন্ধেবেলাতে আমাদের বাড়িতে চলে আসিস। আর বাকি সমস্ত বন্ধুরা এবং বেস্ট ফ্রেন্ড মামার যে ছিল সেও সবাই বলছে, হ্যাঁ হ্যাঁ, যাস যাস যাস, আমরাও সবাই যাব ওর বোনের বিয়ে। তো মামা বলছে, বাবা এরকম হঠাৎ করে এমন মানে ওভারনাইট বিয়ে স্থির হয়ে গেল, এত ক্লোজ বন্ধু আমি জানতে পারলাম না। বললো, আচ্ছা ঠিক আছে যাব। তোর বোন তোর বলে, কার্ড ফার্ড তো করতে পারিনি, বুঝতেই পারছিস। বলে, না না, তুই এত ক্লোজ বন্ধু সার্কিটে তুই মুখের কথা যথেষ্ট, আমি যাব।
তো মামা তো অফিস থেকে একটু তড়িঘড়ি ফিরে এসেছেন, চান টান করে একটু যেরকম লোকে বিয়ে বাড়ির জন্য একটু ভালো জামা কাপড় পরেন টরেন, পাজামা পাঞ্জাবি পরে টরে মামা এবারে সেই বন্ধুর বাড়ির উদ্দেশ্যে গেছে, একই পাড়ার ধারে কাছে। তো সেই বাড়িতে যখন তিনি অ্যাপ্রোচ করছেন, মানে বন্ধুর বাড়িতে, একদম অন্ধকার, নর্মাল ডেতে যেরকম বাড়ি থাকে সেরকম। তো মামা ভাবছেন এ আবার কি, বাড়িতে বিয়ে হচ্ছে, ছোট করে বিয়ে হচ্ছে, সব মানছি, কিন্তু এরকম অন্ধকার, কোনো লোকজন নেই, একবার নর্মাল যেরকম বাল্ব, নিয়ন আলো এরকম জ্বলছে, বিয়ে বাড়িতে একটু মনে হচ্ছে না। তো উনি তো দরজা ধাক্কা দিয়েছেন, তো এসে তো বন্ধুর মা খুলেছেন। তখন বলছে, কাকিমা আজকে ওই বোনের নাম করে বলছে ওর তো বিয়ে, আমাকে আসতে বললো, তো তোমাদের তো সব দেখছি মানে আত্মীয় স্বজনরা আসেনি কেউ। তখন ওই ভদ্রমহিলা বলছেন, ছি ছি ছি, কি লজ্জার বিষয় বলো তো, এত বড় হয়ে গেছে কিন্তু একটু কাণ্ডজ্ঞান নেই, ওরা তোমার সঙ্গে মজা করেছে। বলে, না না, ওর বিয়ে হলে তুমি জানবে না, এটা কি হয় কখনো? বলে, বিয়ে টিয়ে কিচ্ছু নেই, তোমাকে এইসব বলেছে? বলছে, হ্যাঁ আমাকে তো বলেছে যে বোনের বিয়ে আসতে, তো আমি তো এসেছি। এমনকি উপহার কেনার যে টাকা, সেই টাকাটা পর্যন্ত তোলা হয়েছে। মানে আমরা বড় গ্রুপে গেলে কি করি, সবাই মিলে কন্ট্রিবিউট করে চাঁদা দিয়ে একটা লামসাম অ্যামাউন্ট হয়, দিয়ে একটা ভালো গিফট কিনি, তো সেরকম সেই টাকাটাও দেওয়া হয়েছে। বলছে যে তোমার সঙ্গে এরকম করলো। তখন বলছে, প্রচণ্ড অপ্রস্তুত মামা। বলছে, না ঠিক আছে কাকি, বলে আমি ক্ষমা চাইছি বাবা ওদের হয়ে তোমার। বলে, ছি ছি কাকিমা, আপনি কেন ক্ষমা চাইবেন আমার কাছে, আপনি তো কিছু করেননি আমাকে, আর ঠিক আছে বন্ধুদের মধ্যে এরকম হয়, আমি কিচ্ছু মাইন্ড করিনি। আমি বলে, না না বাবা, তুমি যখন এসেছো একটু ভেতরে এসো, বসো, একটু মিষ্টি, একটু জল মিষ্টি খেয়ে যাও। বলছে, না না, আমি তো বাড়িতে এসে বেরিয়ে এসেছি তাড়াতাড়ি, আমি বাড়িতে যাই, আমি পরে আর একদিন আসবো। কিন্তু মামা মনে মনে প্রচণ্ড অপমানিত বোধ করেছেন। খুব স্বাভাবিক, ওই জায়গাতে আমি বা তুমি থাকলেও এরকমই বোধ করতাম, হিউমিলিয়েটেড ফিল করেছেন। তো উনি বলছে, এবং ওনার সবচেয়ে আঘাত লেগেছে যে ওনার বেস্ট ফ্রেন্ড যে ওই গ্রুপটার মধ্যে, সেও এই প্র্যাঙ্কটার মধ্যে, মানে হি ওয়াজ অলসো দেয়ার, কিন্তু তাকে কোনোভাবে কেউ মানে এটা বুঝতে দেয়নি যে এটা প্র্যাঙ্ক। এবং 7 জনের মধ্যে 1 জনের সঙ্গে এই প্র্যাঙ্কটা খেলা হলো, বাকি 6 জন মিলে এই খেলাটা খেললো। তো মামা ভীষণ হিউমিলিয়েটেড। মামা ঠিক করলো, বলে আমি আর এই দলের সঙ্গে মিশবো না। এবারে কি পরের দিন ন্যাচারালি উনি আর লাইব্রেরিতে যাননি। তারপরে ওরা বন্ধু বান্ধবদের সঙ্গে, এবার একই পাড়ায় সবাই, হ্যাঁ, তো রাস্তায় ঘাটে তো দেখা হয়, সবাই বলছে, এই প্লিজ প্লিজ প্লিজ, আমরা একদম মজা করেছিলাম, তুই রেগে গেছিস, ভাই রাগিস না, প্লিজ ভাই রাগিস না। বলছে, না না আমি রাগিনি, কিন্তু মনে মনে তিনি প্রচণ্ড অভিমান হয়েছে, রাগের থেকেও ভয়ঙ্কর অভিমান, তাই না? মানে রাগটা তো ঝগড়াঝাটি করে মিটে যায়, অভিমান কিন্তু সহজে মেটে না। তো ভীষণ অভিমান। তো বলছে, না না ঠিক আছে, কোনো ব্যাপার না, মুখে বলছেন কোনো ব্যাপার না, কিন্তু সমস্ত সম্পর্ক তিনি আস্তে আস্তে বিচ্ছিন্ন করলেন বলতে যে তিনি লাইব্রেরিতে যেতে তাকে হতো, কারণ তার বাবা মায়ের জন্য বই আদান প্রদান তাকে করতে হতো। তো তিনি সময়টা বদলে নিলেন, মানে যে সময়টা ইনি ইউজুয়ালি যেতেন, বন্ধুরা যে সময় থাকে সেই সময় না গিয়ে তার আগে বা পরে এরকম করে কিছু একটা অ্যাডজাস্ট করে তিনি যেতেন, গিয়ে চলে আসতেন। রাস্তাতে যদি দূর থেকে দেখতেন কেউ আসছে, তিনি মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যেতেন। এরকম করে করে এর মাঝখানে বহুবার এই ক্ষমা চাওয়াচাওয়ির পর্ব হয়েছে, কিন্তু তিনি কান দেননি বিষয়টিকে। আস্তে আস্তে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন।
একদিন হয়েছে সন্ধেবেলাতে তিনি বাজার করতে বেরিয়েছেন অফিসের পরে। এবার এই সন্ধেবেলা আমি বললাম না যে বাজারটার মধ্যেই কিন্তু লাইব্রেরিটা, মানে একদম গায়ে। এবারে ও দেখছে যে ওই যে বন্ধু বোনের বিয়ে বলে যে নিমন্ত্রণ করেছিল, সেই বন্ধু একা লাইব্রেরি থেকে বেরিয়ে আসছে। এবারে মামা কি করেছেন, মামা নিজের হাঁটার গতিটাকে কমিয়ে দিয়েছেন। কমিয়ে দিয়েছেন মানে সরি, যে এই বন্ধু বেরিয়ে যাক, আমি তারপরে যাব, এড়ানোর জন্য। তো এবারে দেখছে কি বন্ধু না বেরিয়ে এসে ওই জাস্ট বাইরে এসে দাঁড়িয়ে আছে, যেন কারুর জন্য অপেক্ষা করছে। তো কত তিনি স্লো ডাউন করবেন, এটা তো সম্ভব না। তিনি তো ওখানে তাহলে সারা রাত দাঁড়িয়ে থাকতে হয়। তিনি বলেন তাহলে আমি একটা কাজ করি, আমি খুব তাড়াতাড়ি হেঁটে বেরিয়ে যাব, যাতে ও আমাকে ভালো করে নজর না করতে পারে, আর আমিও গড়গড় গড় আমিও যেন ওকে দেখিনি, গটগট করে বেরিয়ে চলে যাব। তো উনি খুব স্পিডে বেরিয়ে যাচ্ছেন, পেছন থেকে ডাক, তার নাম ধরে ডাকছে, হ্যাঁ শোন শোন শোন। উনি না কিছুটা এগিয়ে গেছেন, না শোনার ভান করে, আবার ডাকছে, খুব ডাকছে। তখন বলছে এইবারে ব্যাপারটা একটু অন্যরকম, অসভ্যতা হয়ে যায়, লোকজনও হয়তো কিছু ভাবতে পারে। তো এই ভেবে উনি বলছেন ঠিক আছে। উনি এসে দাঁড়িয়েছে, মানে হ্যাঁ বল, তুই খুব রেগে গেছিস না ভাই? না আমি রাগিনি। না তুই খুব রেগে গেছিস আমি জানি, আমার নিজের পরে খুব অনুশোচনা হয়েছে যে আমরা তোর সঙ্গে এটা ঠিক করলাম না, তুই কষ্ট পেলি মনে, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। মামা চুপ করে আছেন, কিছু হ্যাঁ না কিছু বলতে পারছেন না। ভাই তুই আমাকে ক্ষমা করে দে, আমি একদম বুঝতে পারিনি যে এই ছোট্ট একটা প্র্যাঙ্ক, একটা হাস্য পরিহাস এই রকম জায়গাতে গিয়ে দাঁড়াবে যে বন্ধু বিচ্ছেদ হয়ে যাবে। আমি সত্যি বুঝতে পারিনি, তুই আমাকে ক্ষমা করে দে। মামা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে বলে মামা এবারে চলে গেছেন। চলে গিয়ে তো বাড়িতে চলে এসছেন। পরের দিন আরেকজন পরিচিত, মানে বন্ধুও বলতে পারো, কিন্তু এই ক্লোজ গ্রুপটার মধ্যে কেউ নয়, আরেকটা বন্ধু, মানে অত ক্লোজ বন্ধু না, সে এসে বলছে হ্যাঁ রে শুনেছিস কি, ও তো মারা গেছে। ওই বন্ধুর নাম করে বলছে ও তো মারা গেছে। কে? ওই যে ও, ধরে নাও আমি যদি একটা নাম ধরে নিলাম, ধর নাম বিমল। বিমল তো মারা গেছে। কি? বিমল মারা গেছে? কখন? বলে আরে কালকে 5:30 6টা নাগাদ বিকেল বেলাতে মারা গেছে। কি বলছিস? বিমল 5:30 6টায় মারা গেছে? আমার সঙ্গে কালকে বিমলের দেখা হলো, বিমল আমার সঙ্গে কতক্ষণ দাঁড়িয়ে কথা বললো লাইব্রেরির সামনে। কটায় দেখা হলো তোর সঙ্গে? এই তোর ধর 7:30 পৌনে 8টা। বাজার ছিল, ভাবো বাজার চলছে কিন্তু লোকজন সমাগম। ওই সময়তে ও লাইব্রেরির সামনেটাতে দাঁড়িয়ে ছিল, আমার সঙ্গে অনেকক্ষণ কথা হলো। ইম্পসিবল, হতেই পারে না, তুই কি দেখতে কি দেখেছিস? ও তো 5:30 6টার সময় মারাই গেছে। তুই শিওর ও মারা গেছে? বলে হ্যাঁ রে ভাই, আর আমার অফিসেই তো কাজ করতো, মানে যে বন্ধু এসেছে মামাকে বলতে, সেই বন্ধুর অফিসে আবার এ কাজ করতো, এই বিমল। তো বলছে ও তো কাজ করতো আমার অফিসে, কিছুদিন ধরে আসছিল না। বললো মেনিনজাইটিস হয়েছিল শুনেছি, তো সেইটা হওয়াতে সেখানে তো মেনিনজাইটিসে তো মাথাতে জল জমে পুঁজ হয়ে যায়, তো একটা ইনফেকশন হয়ে যায়। বললো ও কয়েকদিন ধরেই ও মেনিনজাইটিসে ভুগছিল, অফিসে আসছিল না। তো অফিস থেকে বলেছিল আমাকে খোঁজ করতে, তো আমি তোর বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতাম। দিয়ে ফাইনালি কিছু আর করা গেল না, কালকে এই 5:30 6টা নাগাদ সন্ধেবেলাতে ও চলে গেল।
আর মামার তো মাথা বনবন করে ঘুরছে। 7:30 পৌনে 8 নাগাদ তাহলে কে অতবার করে তাকে ক্ষমা চাইল তার কাছ থেকে? একদম সৌম্য, ঠিক বলেছ। ওই সময় উনি এসে ক্ষমা চেয়ে গেলেন। মানে উনি যে একটা অন্যায় করেছেন এই বোঝাটা মনের মধ্যে নিয়ে উনি যেতে চাননি অন্য লোকে। শেষবারের মতো ক্ষমা চেয়ে গেলেন যে আমি অন্যায় করেছি ভাই, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। এইটা ছিল মামার একটা গল্প। এবারে আরেকটা ঘটনা বলছি, সেটাও এই মামাকে নিয়েই। এই ঘটনাগুলো পরপর মামার বেশ কয়েকটা ঘটনা আছে। এই ঘটনাগুলো শুনলে বুঝতে পারবে যে মামার কি বিশেষ ক্ষমতাটা ছিল। 2019 সালের ঘটনা, 2019 সালের মার্চ মাস নাগাদ ঘটনা। হ্যাঁ, তো মামা সে সময় বেড়াতে গেছেন যে তার ছোট বোনের মেয়ের কাছে ব্যাঙ্গালোরে আছেন তিনি। সেখানে হঠাৎ করে একটা ফোন যে শিগগিরই চলে আয়, তোর বৌদি মারা গেছে। মানে উনি তো মেজো মামা, বড় মামার যে স্ত্রী তিনি মারা গেছেন। আর বৌদি দেওর আগেকার দিনে কিন্তু মানে সম্পর্কটা ভীষণ মধুর। আমরা বলি না যে মানে বৌদি মায়ের মতো। হ্যাঁ, তো হিন্দিতেও যে বলে ভাবি মা সমান হতি হ্যায়। তো এবং অনেক সময় তা একদম বন্ধুর মতো, মানে খুব ডিফারেন্স যদি কম হয় বয়সের, বৌদির সঙ্গে যত আবদার, যত খুনসুটি, এগুলো তো চলেই। ছোট ভাইয়ের মতো, কখনো কখনো সন্তানের মতো, সেইটা তো চলে। একটা ভালো লাগার একটা দারুণ সম্পর্ক। তো ইনিও বড় বৌদিকে খুব শ্রদ্ধা করতেন, খুব ভালোবাসতেন। একদম ঠিক বলেছ, বৌদি দেওর মা, দিদি বা বন্ধু, এরকম সম্পর্ক হয় আমাদের সমাজে। তো সেরকম এবারে সেই যে মানে বড় বৌদি চলে গেলেন, এটা তার না ভীষণ লেগেছে। এবং তিনি যে এবং বড় বৌদি চলে গেলেন, বড় বৌদি সৎকার হয়ে গেছে, উনি শেষ দেখাটা দেখতে পাননি বড় বৌদিকে। খুব কষ্ট পেয়েছেন। উনি তো যতটা তাড়াতাড়ি পেরেছেন তিনি এসেছেন, এসে মানে এমন একটা অবস্থা হয়েছিল হয়তো যে বডিটাকে প্রিজার্ভ করার মতো ছিল না বা যায়নি, এরকম কিছু একটা বিষয় ছিল। মোট কথা উনি যখন এসেছেন ততক্ষণে সৎকার হয়ে গেছে। খুব মন খারাপ, ভীষণ মন খারাপ যে আমি বৌদিকে অন্তত শেষ দেখাটা দেখতে পেলাম না। আর ওই যে বলেছি বাড়িগুলো সব পাশাপাশি, তো যাতায়াত তো সমানেই চলছে। দাদাকে সান্ত্বনা দেওয়া, তার সন্তানাদিদের পাশে থাকা, তো যাতায়াত তো চলছে। গিয়ে কি করেছে, ওখানেই খাবার দাবারের ব্যবস্থা হয়েছে। সবাই তো তখন ওই বাড়িতে, হ্যাঁ, মানে যে বাড়িতে মৃত্যু ঘটনাটা ঘটেছে, সব আত্মীয় স্বজনরা সব ওই বাড়িতে। ওখানেই রাত্রিরের খাওয়া টাওয়া ব্যবস্থা হয়েছে। তো খেয়ে এই অশৌচের বিষয় না, এক জায়গাতে সবাই খেয়েটে এবারে মেজো মামা নিজের বাড়িতে ফিরে এসেছেন। নিজের বাড়িতে ফিরে এসে মনটা তো ভীষণ খারাপ। ওই এতে বসেছেন, কি বলে, খাটের ওপরে বসেছেন। আর খাটটা যেখানে আছে খাটের সামনেই দরজা। তো মামা বসে কি করবেন, ঘুমানোর আগে একটু বসে না এরকম করে মোবাইল স্ক্রোল করা, আমরা যা করি আর কি। তো 2019 সালের ঘটনা বলছি, বুঝতেই পারছো, সেই অ্যান্ড্রয়েড ফোন টোন। তো সেরকমভাবে উনি স্ক্রোল করছেন, এটা ওটা দেখছেন। ওই মনটা ভাল লাগছে না, কোনো রকমে একটু করা। এরপরে উনি শোবেন। হঠাৎ উনি ফিল করতে পাচ্ছেন কেউ একটা ওনার দিকে তাকিয়ে আছে। বললাম না, ওই একটা ষষ্ঠ ইন্দ্রিয় আমাদের সজাগ থাকে, আমাদের জানিয়ে দেয় যে কিছু একটা কোথাও ঘটছে। সেই সময়তে উনি হঠাৎ করে, ভাবো সেটা কিন্তু উনি ঘুমননি,
ঘরে আলো জ্বলছে, উনি খাটের ওপরে বসে মোবাইলটাকে স্ক্রোল করছেন, এরপরে হয়তো উনি উঠবেন, একটু টয়লেটে যাবেন, জল খাবেন, তারপরে শোবেন, এই সমস্ত বিষয় আছে। উনি চোখটা এরকম তুলেই দেখছেন যে ওই দরজাটার দুদিকের ফ্রেমে এরকম করে হাত দিয়ে, দুদিকে এরকম করে হাত দিয়ে ওনার বড় বৌদি দাঁড়িয়ে আছে ওনার দিকে তাকিয়ে। একদম ঘরের নিয়ন আলো জ্বলছে, বলে পরিষ্কার বৌদি যেই রকম তার চেহারা ছিল, তার সাজ পোশাক একরকম, যেন জীবন্ত তিনি দেওরের ঘরে এসছেন কিছু বলবেন বলে। দুটো দরজার ফ্রেমে এরকম করে দুটো হাত দিয়ে উনি এরকম করে দাঁড়িয়ে দেওরকে দেখছেন। এই এবং কয়েক মুহূর্ত, কয়েক লহমা, তারপরেই বৌদি আর নেই। মানে ইনিও কিন্তু সেই যে দেখেছেন যে দেওরের মনে খুব কষ্ট হয়েছে, আর উনিও তো একটা টান তো থাকে যে আমার তো ওর সঙ্গে দেখা হলো না, তো উনি দেখতে চলে এসেছেন, দেখা দিয়েও গেলেন, দেখেও গেলেন। এইবারে আরেকটি ঘটনা, সেই ঘটনা হচ্ছে মানে সেজ মাসিকে নিয়ে, মানে এই মামার দিদি। তো সেজ মাসি দীর্ঘদিন ক্যান্সারে ভুগে মারা যান এবং এই মামা সর্বক্ষণের সঙ্গী ছিলেন। সঙ্গী ছিলেন বলতে অফ অ্যান্ড অন মাঝে মাঝেই তাকে হসপিটালে নিয়ে যেতে হতো, তার শরীর খুব খারাপ হতো এবং তার ওষুধপত্র কিনে দেওয়া, তাকে ডাক্তার দেখানো, সঙ্গে সঙ্গে থাকা। সেজ মাসির সবসময় সঙ্গে তিনি থাকতেন, মানে তার দিদির সঙ্গে তিনি থাকতেন। এবং বুঝতে পারছো যে তিনি তো অবিবাহিত, তার সংসারের চাপটা সেই অর্থে অনেকটা কম। তো উনি সেরকম করতে করতে এবারে একটা সময় হয় যে আর বাঁচানো সম্ভব হয় না, তো ইনি মারা যান। তো দাহ কার্য সব হয়ে বাড়িতে এসেছে। আর এবারে কি হয়েছে, ওই ঘরের মধ্যে বেডরুমে মামা কিন্তু তার মায়ের সঙ্গে শুতেন। তো একটা খাটের মধ্যে এরকম দিদা শুয়ে আছেন, পাশে মামা শুয়ে আছেন, আর দিদার দিকের মাটিতে একজন পরিচারিকা শুয়ে আছেন, যাকে ওনারা দিদি দিদি বলে ডাকতেন, অনেক দিনের লোক। সে ওই রাত্রির বেলাতে মানে টেক কেয়ার করতো আর কি, যে মামা তো সারাদিন খেটে খুটে এসে ঘুমিয়ে পড়তো, তো এবারে দিদার টয়লেটে যাওয়া, জল খাওয়া, তাকে ধরে ধরে নিয়ে যাওয়া নিয়ে আসা, এগুলোর জন্য সে মাটিতে শুতো। আর ঘরে একটা ডিম লাইট সবসময় জ্বলতো, ওই দিদার কারণেই, যেহেতু দিদা অসুস্থ মানুষ, বৃদ্ধা, দিদার কারণে আলো একটা জ্বলতো। মানে মোটামুটি পরিষ্কার, ঘরটার অনেকটাই সবকিছু প্রায় দেখা যায়। এবারে মামা তো ঘুমিয়ে পড়েছেন, সেই মানে সৎকার করে এসেছেন। আর দিদার কতটা কষ্ট চিন্তা করো, নিজের মানে তিনি বেঁচে আছেন, তার এক মেয়ে চলে গেলেন, তো তিনি তো শুয়ে আছেন। হঠাৎ মামার মনে হচ্ছে মামার পায়ে কেউ একটা হাত দিয়েছে। তখন মামার না সঙ্গে সঙ্গে যেই পায়ে হাত পড়েছে, মামার ঘুমটা ভেঙে গেছে। এবারে কি দেখছে জানো, ওই দিদা আর মামা দুজন যে শুয়েছে, মাঝখানে তো একটা ফাঁক আছে, একটা গ্যাপ আছে পায়ের দিকে, সেই গ্যাপের মধ্যে সেজ মাসি বসে আছেন। আর ওনাদের সব বোনদেরই একটা অভ্যেস যে ওরা না ঘোমটা দেন, সব বোন ঘোমটা দেন, মানে বিয়ের বহু বছর পরেও তারা ঘোমটা দেন। মানে আমি যেই বোনের কাছ থেকে গল্পটা শুনেছি, তার মাও এখনো ঘোমটা দেন। তো সেই ঘোমটা টেনে পায়ের কাছে বসে আছে, মুখটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে না, আবছা, ঘোমটা দেওয়া, এবং মামার দিকে একটু পিছন ঘুরে বসে আছে। পিছন ঘুরে বসে আছে, কিন্তু একটা হাত দিয়ে মামার পাটা টিপে দিচ্ছেন, যেন
পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন বা পা টিপে দিচ্ছেন। মানে আমরা হয় না যখন খুব প্রিয়জনরা অনেক খাটাখাটনি করে এসেছে, লোকে বলে না ভাই তুই একটু শো, আমি তোর একটু গায়ে হাত বুলিয়ে দিই, কি কেউ চুলে বিলি কেটে দেয় বা হয়তো তার একটু হাত পাটা টিপে দিল, সেরকম ভাবে ভয় দেখানোর উদ্দেশ্যে নয়, কিন্তু বেশ সস্নেহে হাত দিয়ে এরকম করে পাটাকে এরকম টিপে দিচ্ছে। আর এই হাতের স্পর্শে মামার ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে ওটা যে সেজ দি এটা বুঝে উঠতে, উনি বোধহয় ছোড় দি বলতেন, তো ওটা যে ছোড় দি এটা বুঝতে বুঝতে এবং তারপরে যখন তার যেই মাথায় রেজিস্টার করেছে যে ছোড় দি তো আর নেই, যেই মোমেন্টে এই থটটা তার মাথায় এসেছে যে যাকে সে দেখছে সে দেহে নেই, সঙ্গে সঙ্গে ভ্যানিশ, সঙ্গে সঙ্গে তিনি আর নেই। তার মানে মামার গিফটটা হচ্ছে মামা কুড সি ডেড পিপল। তিনি কিন্তু যারা মারা গেছেন তাদেরকে তিনি দেখতে পেতেন, এবং প্রত্যেকটা ঘটনাই কিন্তু হচ্ছে যে মারা যাওয়ার ঠিক পর পর মামাকে এসে তারা দেখা দিয়ে গেছেন। মানে মামার সে দৃষ্টিটা ছিল যে তিনি দেখতে পেতেন। এইবারে আর একটা গল্প আছে, আরেকটা ঘটনা আছে। তো এই যে দিদা মানে মামার মা, তিনি মারা যান আজ থেকে প্রায় 15 বছর আগে। মানে এই ঘটনাটা যখন আমি মানে এইবার যে ঘটনাটা আমি ন্যারেট করছি সেটা হচ্ছে তাহলে সেই 15 বছর আগে, মানে 2013 থেকে তোমরা 2023 থেকে তোমরা 15 সাবট্রাক্ট করে নাও, তো সেই সময়কার একটা ঘটনা। তো মা ছেলের মধ্যে তো ভীষণ একটা বন্ডিং ছিল, আগেই বলেছি যে মা সবসময়তে ছেলের সঙ্গেই থাকতেন। তো যখন মারা যাওয়ার পরে কাজ হবে, এই কাজে থ্যাংক ইউ সংযুক্তা, প্রথমবার আমার লাইভে আমি তুমি করেই বলছি, তোমরা তো সবাই আমার ভাই বোনের মতো, তো আমি তোমাকে আমি বড় দাদার মতোই বলছি যে সংযুক্তা তুমি যে এসছো, তুমি যে বলছো খুব ভালো লাগছে, আমার শুনে খুব ভালো লাগছে, সঙ্গে থাকো। তো আর পরের বারেও লাইভে কিন্তু তুমি থেকো। তো কি হয়েছে বলছে যে মামা সব সবজি টবজি কেটে কিনে নিয়ে এসছেন বাজার থেকে, যখন ওই কাজের জন্য কাজ হবে, মায়ের কাজ হবে। তো করে এবারে কি বলছে যে ওদের যে এই ছোট মামার যে বাড়িটা, এই বাড়িটার প্যাটার্নটা হচ্ছে মাঝখানে একটা ডাইনিং স্পেস, আর এই ডাইনিং স্পেসের 3 দিকে 3টে বেডরুম, 3টে ঘর, 3টেই বেডরুম না, মানে 3টে ঘর, আর আরেকটার দিকে বাথরুম, বাথরুমের পাশ দিয়ে উঠে যাচ্ছে একটা সিঁড়ি যেটা দোতলার দিকে উঠে যাচ্ছে। তো মামা কি করছে, আর মামার সেই যে বলেছি যে একজন পরিচারিকা ছিলেন যে দিদাকে একদম শেষ অবধি সেবা যত্ন করে রেখেছেন। আর পুরোনো দিনের এই সমস্ত মানুষরা তো আমাদের বাড়ির সদস্যই হয়ে যান, আমরা তো তাদেরকে মানে আমার বাড়ির কাজের কোনো এইরকম তো আমরা দেখি না, মানে ভদ্র পরিবার তো সেভাবে কখনোই তাদেরকে দেখেন না, তারা আমাদের বাড়ির সদস্যের মতো। তো সেই পরিচারিকা দিদিও রয়েছেন। তো এবারে কি করেছেন, এই যে সবজিগুলোকে তো এবারে ফ্রিজে তুলতে হবে, হ্যাঁ। তো উনি কি করছেন, এবারে এই যে আমি যেই ভূগোলটা বললাম বাড়িটার, এটা বলার একটাই উদ্দেশ্য যে এই ডাইনিং স্পেসটাকে প্রত্যেকটা ঘর থেকে কিন্তু পরিষ্কার দেখা যায়। তো আর এই ডাইনিং স্পেসে একটা ডিভান রয়েছে, সেই ডিভানের ওপর এই দিদা কিন্তু প্রতিদিন বসে থাকতেন। তখন তো তিনি অনেক বৃদ্ধা, তিনি কাজ করতে পারতেন না, অসমর্থ, তিনি ওখানে এসে বসতেন। বিশেষ করে সন্ধেবেলার পর থেকে তো ওখানেই উনি বসে থাকতেন।
আবার রাত্রিরে খাওয়া দাওয়া করে শুতে যেতেন। তো ওই ডিভানটা রয়েছে ওখানে, আর যে ঘরে ফ্রিজ রয়েছে সেই ঘরে মামা আর ওই দিদি দুজন মিলে সব সবজিগুলোকে ট্যাক ট্যাক করে তুলে তুলে রাখছে। সবজিগুলো তুলে রেখে ফ্রিজের ডালাটা বন্ধ করে দুজনেই, কিন্তু হ্যাঁ দুজনেই, শুধু মামা না, দুজনেই এরকম করে যেই ঘুরেছেন, এবারে তারা উঠবেন ফ্রিজ থেকে, দেখছেন যে দিদা ওই ডিভান থেকে উঠে দাঁড়াচ্ছে, মানে অ্যাজ ইফ অনেকক্ষণ দিদা ওখানে বসেছিলেন। ওদেরকে ঘুরতে দেখে দিদা উঠে দাঁড়াচ্ছেন। যেহেতু বুড়ো মানুষ, খুব আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতে 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 তিনি সেই বাথরুমের পাশের সেই যে সিঁড়িটা যেটা চলে গেছে ওপরতলায়, সেই সিঁড়ি ধরে তিনি ওপরে উঠে যাচ্ছেন। কিছু দূর দেখা গিয়ে তিনি ভ্যানিশ করে গেলেন। এটা কিন্তু এরকম ঘরে আলো জ্বলছে, ফটফটে আলো, সন্ধেবেলা, মামা একা নন, সেই পরিচারিকা দিদি দুজনে একসঙ্গে দেখলেন যে দিদা সেই ডিভান থেকে উঠে, সেই তিনি যেরকম টুকটুক টুকটুক করে হাঁটতেন সেরকম টুকটুক টুকটুক করে হেঁটে তিনি সিঁড়ি দিয়ে উঠে গেলেন। কিরকম অদ্ভুত গল্প বলো তো। তোমাদের কেমন লাগছে গল্পগুলো জানাও। এরপর আমি একটা অসম্ভব ইন্টারেস্টিং গল্প বলে আজকের ঝুলি বন্ধ করব। অসম্ভব ইন্টারেস্টিং, মানে এটা সাংঘাতিক, শুনলেই বুঝতে পারবে কিসের। আমার তো সাংঘাতিক লেগেছে। আমি অনেকদিন আগে আমার এইরকমই একজন বোন, মানে আমার এইখানে প্রাপ্ত, আমার গ্রুপে আমার লাভ হয়েছে সেই বোনকে, তার সঙ্গে আমার খুব সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে ভাই বোনের। তো সেই বোন আমাকে এই গল্পটা বলেছে, তার জীবনের কথা। কি হয়েছে, ঘটনাটা 2002 সালের। আমি কিন্তু এই বোনের গল্প তোমাদেরকে আগে শুনিয়েছি যে 2001 সালে এই বোনের একটা মিসহ্যাপ হয়, তার একটি মেয়ে হয়ে কিন্তু মারা যায়, এবং সেটাও সেই সময় সে অদ্ভুত কিছু এক্সপিরিয়েন্স করেছিল, স্বপ্ন দেখতো, তার অ্যালার্জি হয়ে গেছিল সারা শরীরে। তোমাদের যদি মনে থাকে একটু মনে করে দেখো, আমি বেশ কয়েকটা পর্ব আগে তার গল্প বলেছিলাম। আচ্ছা সুজা এসেছিস, সুজা বলছিস নতুন সদস্য গল্প শুনছে শুভঙ্কর বিশ্বাস, খুব ভালো। যত নতুন সদস্য হবে আমার বলতেও তো ভালো লাগে। তো এবারে কি হয়েছে, শুভঙ্করকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই গ্রুপে। তো কি হচ্ছে যে এই যাই মিসহ্যাপটা ঘটেছে 2001 সালে, তারপরে ওটা তার প্রথম সন্তান ছিল, যে কিনা মারা যায়, যে থাকে না। প্রচন্ড মন ভেঙে গেছে, প্রচন্ড ডিপ্রেশনে চলে গেছে, মোট কথা। মানে একদম ডিপ্রেশনে চলে গেছে আমার এই বোন। এই আমার বোন করে না বলে বোনের একটা নাম দিই। আমি আসল নামটা বলছি না, আমি ধরে নিচ্ছি বোনের নাম হচ্ছে, ধরে নাও দীপা। দীপা। তো দীপা একদম ডিপ্রেশনে চলে গেছে, দিয়ে মানে সারাক্ষণই চোখ ছলছল, খায় না বা কিছু করে না, কোনো কাজে মন বসে না, এরকম একটা অবস্থা। তখন ওর এবারে আমি একটুখানি পাশের বার, এবারে তখন দেখো যে সময়টা আমি বলছি, সেই সময়টাতে ওনাদের ছিল না, কি বলে, ল্যান্ডলাইন ফোন ছিল না, মোবাইল ফোনও ইউজ করতো না। তো ল্যান্ডলাইন রয়েছে পাশে খুড় শ্বশুরদের বাড়িতে, যে সেখানেই যদি কোনো ইম্পর্ট্যান্ট ফোন আসে তো সেখানে ফোন আসবে, ধরবে।
এখানে হয়তো এদের ফোন ছিল, কি বলে স্বামীর ফোন টোন ছিল, এইসব ছিল। তো কিন্তু ওই বাপের বাড়িতে আর যেহেতু মানে আত্মীয়ের মধ্যেই পড়ে, কাজেই কোনো রকম ফোন এলে তারা ডাকতেন যে বৌমা তোমার ফোন এসছে, তুমি কথা বলে যাও, তো গিয়ে কথা টথা বলতো। তো এবারে কি হয়েছে, হঠাৎ করে সকালবেলায়, হ্যাঁ বেশ সকালের দিকে, হঠাৎ করে ও বৌমা তোমার ফোন এসছে। তখন এবারে ভাবছে মা ফোন করলো বাপের বাড়ি থেকে, এই সময় কেন? এবারে একটুখানি অসময়ে ফোন এলে, মানে এটা হচ্ছে একদম অফিস আওয়ার্স, বলে সকালের দিকে, ওই সময় তো সাধারণত মা করে না, তাহলে কিছু বিপদ আপদ হলো। তো গেছে, গিয়ে দীপা গিয়ে ফোন ধরেছে, হ্যালো হ্যালো কেমন আছিস তুই? কে বলছেন? আমি তো ঠিক চিনলাম না গলাটা। দীপা বলছে, আরে চিনতে পাচ্ছিস না, আমি মিতালি, আরে তোর স্কুলের বন্ধু, একসঙ্গে আমরা পড়তাম। হাওড়াতে তাদের বাপের বাড়ি। আমি কিন্তু আর বলবো না যে হাওড়ার ঠিক কোন জায়গায় কোন স্কুল, আমাকে সে বলেছে, কিন্তু আমি সেগুলো শেয়ার করছি না। বলছে আরে ওই তো ওই স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, এবং তার বাপের বাড়ির পাড়ার কাছেই এই মিতালিরও বাড়ি। তুই আমাকে চিনতে পারলি না? বলে হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি, বল। হ্যাঁ রে শুনলাম, খুব খারাপ লাগলো, তোর তো একটা এরকম মিসহ্যাপ হয়েছে। বলছে হ্যাঁ আমার এরকম একটা হয়েছে, তুই একটা কাজ কর, তুই না বড় কাছারি যা। বড় কাছারি যারা জানো না বলে দিই, যে বজবজ লাইনে, বজবজ রুটে একটি তীর্থস্থান আছে যাকে বলে বড় কাছারি। সেখানে বাবা মহাদেবের স্থান তাকে বলা হয়। সেখানে একটি বড় প্রাচীন গাছ আছে, সেই গাছটিকেই শিবজ্ঞানে পুজো করা হয়। আর সেখানে সাধারণত তুমি যে কোনো মনস্কামনা নিয়েই যেতে পারো, কিন্তু সাধারণত এই বাচ্চা সংক্রান্ত বিষয় নিয়ে লোকে যান মনস্কামনা নিয়ে। মানে কারুর হয়তো সন্তান হতে অসুবিধা হচ্ছে, বা কারুর হয়তো মানে সন্তানজনিত কোনো প্রবলেম, তারা সাধারণত যান। এবং এই বড় কাছারিতে কি হয় যে ওরা একটা নতুন ঘট দেয় মাটির, সেখানে একটা পুকুর আছে, সেই পুকুর থেকে জল নিয়ে সেই গাছের গোড়ায় দিতে হয়, এবং তোমার একটা কাগজে তোমার মনস্কামনাটা লিখে লাল সুতোয় বেঁধে ওই গাছে ঝুলিয়ে দিতে হয়। আর কি হয়, তোমার যদি মানত ফলে যায়, তখন যে কোনো একটি কাগজ, কারণ শত সহস্র কাগজ ঝুলছে, তোমারটা তো পিন পয়েন্ট করে বার করা ইটস নট পসিবল, যে কোনটা তুমি লিখেছিলে, বলে যে কোনো একটা পুরনো কাগজকে ছিঁড়ে দিয়ে আসতে হয়, মানে ওখান থেকে খুলে দিয়ে আসতে হয়, তোমার একজনের মনস্কামনা পূর্ণ হয়ে গেছে। আর বাচ্চা সংক্রান্ত বিষয় হলে, যখন বাচ্চা জন্মায়, সেই বাচ্চার ওজনের বাতাসা, মানে বাচ্চা যত কেজি, ধরো 3 কেজি যদি বাচ্চা হয় তো 3 কেজি বাতাসা, 4 কেজি বাচ্চা হলে 4 কেজির বাতাসা, 2 কেজি হলে 2 কেজি, এরকম বাতাসা। আর গোপাল ঠাকুর পাওয়া যায় মাটির কিনতে, ওই গোপাল ঠাকুর এবং বাতাসাকে দিয়ে পুজো দিতে হয় ওখানে। মোটামুটি এরকম পদ্ধতি। আমার যদিও যাওয়া হয়নি, কিন্তু তোমরা আশা করি অনেকেই গেছো। সুজাত বলছে আমার মা বড় কাছারিতে মানত করেই আমাকে পেয়েছেন। তাহলে একদম সাক্ষাৎ একজন আমাদের এখানেই রয়েছে যারা বড় কাছারির পেয়েছেন। তো তখন না এই মিতালি ফোনে বলছে যে শোন দীপা, তুই না বড় কাছারিতে যা। বলে জানিস তো আমারও প্রথম দুটো বেবি এরকম ভাবে, আমার দুটো মিসহ্যাপ হয়েছে, প্রথম দুটো বেবি, কিন্তু তৃতীয়বার বড় কাছারিতে গিয়ে এবারে আমার মেয়ে হয়েছে, সুস্থ সবল মেয়ে আছে, তো তুই যা বড় কাছারিতে। বলে তুই তো এখনো কিছু খাসনি, তুই খাস না, আর আজকে তো সোমবার, আজকে বাবার বার, কাজেই তুই যা। আর তোর স্বামীও এখনো অফিসে বেরোয়নি, তুই স্বামীকে নিয়ে যা, নিয়ে গিয়ে তুই এক্ষুনি তুই স্বামীকে নিয়ে আজই বেরিয়ে যা,
বেরিয়ে গিয়ে তুই ওখানে পুজোতে। তখন তো ও দৌড়তে দৌড়তে বাড়িতে, এই কথাটা বলতে বলতে এবারে কি হয়েছে, আর আচ্ছা রাখছি টাকছি না, ফোনটা ডিসকানেক্টেড। আর ও তো দৌড়তে দৌড়তে বাড়িতে এসে দেখছে যে হাজবেন্ড মানে জুতো মোজা পরছে, এবারে বেরোবে, মানে অল সেট, অফিস যাবে, জুতো মোজা পরছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যেও না। হ্যাঁ আমি যাব না মানে? বলছে হ্যাঁ আমাদেরকে এক্ষুনি বড় কাছারি যেতে হবে। আর ও তো তখন মানে সাংঘাতিক ডিপ্রেশনে, বলছে আমাকে যেতেই হবে বড় কাছারি এক্ষুনি। বলে কি বলছো, আজকে সোমবার, উইকের প্রথম দিন, আমি কামাই করব? এটা হতেই পারে না, তোমার যত সব পাগলামি, তোমার কি যে মাথায় চেপেছে। আর এই সময়তে এই বোনের দীপার শাশুড়ি মা গেছিলেন তার বাপের বাড়িতে, তিনি ছিলেন না, কিন্তু দিদি শাশুড়ি ভদ্রমহিলা ছিলেন। এই দিদি শাশুড়ি অসাধারণ এক মহিলা, তার কথায় পরে আসছি। দিদি শাশুড়ি বলেন একদম না, বৌমা যখন বলেছেন তুমি নিয়ে আজই যাবে, তুমি দেখছো না মেয়েটার মনের অবস্থা কি, না খেয়ে খেয়ে শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছে, ও মানে একটা হতাশার মধ্যেও চলে গেছে, তুমি আজই নিয়ে যাবে, একদিন কামাই করলে কোনো মহাভারত অশুদ্ধ হবে না, নিয়ে যাও। এবারে বলে দিয়েছেন ঠাকুমা, তো কাজেই ও আর অফিসে না গিয়ে, উনি তো ড্রেস পরাই ছিলেন অফিসের জন্য রেডি হবেন বলে, আর দীপা কি করেছে, সঙ্গে সঙ্গে ওই জাস্ট ওনার বাড়ির কাপড়টা ছেড়ে একটা শাড়ি পরে নিয়ে দুজনে মিলে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে তো এবারে বড় কাছারিতে পৌঁছে যেরকম যেরকম পদ্ধতি, যেভাবে পুজো দেওয়ার সমস্ত কিছু পুজো টুজো দিয়ে বাড়িতে এসে খাবার খেয়েছে। আর দিদি শাশুড়িও কিচ্ছু খাননি কিন্তু এতক্ষণ, তিনি অপেক্ষা করছিলেন কখন বৌমারা আসবেন, তো এসে তারা একসঙ্গে খেয়েছেন। ঠিক তার পরের মান্থেই এই দীপা কনসিভ করে, সে আবার গর্ভবতী হয়। আর এই মিতালি যে ফোন করেছিল, মিতালি বলেছিল দেখ তুই যা, এইবারে দেখবি তোর ছেলে হবে, তোর ফুটফুটে ছেলে হবে, আগের বার তো তোর মেয়ে হয়েছিল, এবার তোর ছেলে হবে। এবং হয় ছেলেই, খুব সুন্দর ছেলে হয়, স্বাস্থ্যবান ছেলে হয়, মানে ফুটফুটে ছেলে। এইবারে কি হয়েছে, এবারে তো ছেলে বড় হচ্ছে। এবারে এই মিতালির হিস্ট্রিটা একবার বলি, যে মিতালির বিয়ে হয়ে যায় 1996-এ। আর সেই সময়তে দীপারা গিয়েছিল, মিতালির বিয়ে টিয়ে খেয়েটে এসছে। এবারে দীপার বিয়ে হয় 1998-এ, হ্যাঁ, তার 2 বছর পরে। কিন্তু দীপা যখন নেমন্তন্ন করতে যায় কার্ড নিয়ে মিতালিদের বাড়িতে, তখন গিয়ে দেখে যে মিতালিদের বাড়িতে তালা ঝুলছে। আর তখনকার দিনে তো ওরকম অত কমিউনিকেশন ছিল না, যে ঘন ঘন মানে এত সব বিষয় ছিল না, তো ওর না আর নেমন্তন্ন করাই হয়নি মিতালিকে। তো এতদিন পরে, মানে ধরো সেই 96-এর পরে এই 2002-তে মিতালির ফোন আসে ওর কাছে। এইবারে বলছে যে এটা জাস্ট ব্যাক স্টোরিটা একটু বলে রাখলাম তোমাদেরকে, যে মিতালির পরিচয়টা। এবারে কি হয়েছে, দীপা যখন ছেলে 2 বছর বয়স, তখন বাপের বাড়িতে গেছে দুর্গাপুজোর নবমীর দিন। এবারে দুর্গাপুজোর নবমীর দিন বাপের বাড়ির সবাই আর ও স্বামী বাচ্চা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোবে। তো ঠাকুর দেখতে বেরিয়ে হঠাৎ মিতালির সঙ্গে দেখা, যে ওর বলেছি না বাপের বাড়ি কাছাকাছি দুজনেরই। মিতালি আরে দীপা, আরে মিতালি, যেটা হয় আর কি, দুজনে তো একদম জড়িয়ে টড়িয়ে ধরেছে, এবং জড়িয়ে ধরে দীপা হাউ হাউ করে কান্না। বলি তুই কাঁদছিস কেন? বলে মিতালি, আজকে তোর জন্য আমি কোলে এত সুন্দর গোপালের মতো বাচ্চা পেয়েছি রে। মিতালি বলছে আমার জন্য? বলে হ্যাঁ তোর জন্য। বলে আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার জন্য তুই বাচ্চা পেলি কি করে? বলে তুই যে বললি যে বড় কাছারিতে যেতে,
আমি সেখানে গেলাম, আর দেখ তারপরেই এই সুখবর। আমি বললাম তোকে বড় কাছারিতে যেতে। বলে হ্যাঁ, তুই আমাকে ফোন করেছিলিস। আমি ফোন করেছিলাম তোকে? বলে হ্যাঁ, তুই তো আমাকে ফোন করেছিলিস। বলে আমি তোর ফোন নাম্বার পাবো কি করে? তোর বিয়ের সময়তেও তো আমাকে বলিসনি। বলে হ্যাঁ, আমি তোদের বাড়িতে নেমন্তন্ন করতে গিয়েছিলাম ওই সময়। বলে হ্যাঁ, ওই সময়তে আমরা সাউথ ইন্ডিয়া ট্রিপে গিয়েছিলাম, বাবা মা সঙ্গে নিয়ে আমরা গিয়েছিলাম। তো কাজেই তুই আমাকে পাসনি। কিন্তু তোর বিয়ের পর তো তোর বিয়ে হয়ে গেছে, আমি এইটুকু শুনেছি যে এইটুকু বুঝেছি যে তোর বিয়ে হয়ে গেছে। কিন্তু তারপর তুই তোর বিষয়, তুই কোথায় থাকিস, কি করিস, এত ডিটেলস আমি তো কিছু জানি না। আর তোর ফোন নাম্বার আমি পাবো কোথায়? তুই তো আমাকে দিসনি। তখন দীপা ভাবছে সত্যি আমি তো ফোন নাম্বার ওকে দিইনি। একমাত্র বলে যেহেতু খুড় শ্বশুরদের বাড়িতে ফোন, সেহেতু মানে বারবার বিব্রত করা, নিজেদের লোক হলেও বিব্রত করা, তো বলে আমি শুধুমাত্র আমার বাপের বাড়িতে আমার মা বাবার কাছে ফোন নাম্বারটা আছে, মা বাবা ভাই এই কজন জানে। তো আমি তো আর কাউকে সত্যি দিইনি, কোনো বন্ধু টন্ধুরা তো আমার জানে না, কারণ তখনকার দিনে তো বন্ধুদের নিয়ে অত বেড়ানো টেড়ানোর চলটা ছিলও না। তখন এইবারে আস্তে আস্তে গিট খুলছে, বলছে আমি তোর ফোন নাম্বার জানবো কি করে? বলছে হ্যাঁ সত্যি। বলে তারপরে বলে না, তুই যে বললি তোর আগের দুটো বাচ্চা এরকম মিসহ্যাপ হয়েছে, এবারে তোর মেয়ে হয়েছে। বলে হ্যাঁ, আমার আগের দুটো বাচ্চা মিসহ্যাপ হয়েছে, তারপরে আমার মেয়ে হয়েছে, বড় কাছারিতে গিয়েই হয়েছে, এগুলো সব ঠিক, এই ইনফরমেশনগুলো একদম ঠিক, কিন্তু আমি তো তোকে ভাই ফোন করিনি। তখন দীপা ভাবছে আরে ও সত্যিই তো। আর ও ওই যে বলল না যে তোর বর তো এখনো অফিসে বেরোয়নি, তুই ওকে নিয়ে যা, তুই তো সকাল থেকে কিছু খাসনি আর কিছু খাস না, আর বলে দেখবি এবারে তোর ছেলে হবে। এই কথাগুলো তাহলে কি করে জানলো? কে বলল? তখন বলছে মিতালি, এটা তাহলে কি হলো? কে আমাকে ফোন করেছিল তোর নাম করে, তোর কণ্ঠস্বরে, দিয়ে আমাকে এতগুলো কথা বলল যে আমার এবারে ছেলে হবে, এটাও বলল যে তোর বর তো এখনো বেরোয়নি বাড়ির থেকে, ওকে নিয়ে আজই চলে যা, আর তুই তো এখনো খাসনি, আজকে তাহলে আর কিছু খেতে হবে না, আজকে খাস না। কি করেই বা সে জানলো যে আমার বর এখনো বেরোয়নি আর আমি খাইনি, আর এবার আমার ছেলে হবে? তখন মিতালি বলছে যে দীপা, তাহলে ভেবে দেখ তুই কার কাছ থেকে ফোন পেয়েছিলিস, কে তোকে ফোন করেছিল, কে তোকে বলল যে বড় কাছারিতে যেতে। তার মানে সেইখান থেকেই তোর কাছে নির্দেশ এসেছিল যে তুমি ওখানে যাও, এলে তোমার মনস্কামনা পূর্ণ হবে। এইবারে ও বলছে, দীপা বলছে, বলে জানো দাদা, আমি এখনো অবধি মিতালির সঙ্গে আমার সম্পর্ক আমি অটুট রেখেছি, কারণ মিতালির নাম করে, মিতালির কণ্ঠস্বরে কোনো দৈবী শক্তি আমাকে ফোন করেছিল, হয়তো স্বয়ং মা আমাকে ফোন করেছিলেন। কাজেই মানে মিতালির মধ্যে কিছু একটা নিশ্চয়ই স্পেশাল আছে, যে মিতালির কণ্ঠস্বর এবং মিতালির রূপে আমার কাছে তিনি ধরা দিয়েছিলেন। বলল সেই জন্য আমি মিতালির সঙ্গে কিন্তু এখনো সম্পর্ক বজায় রেখেছি। আর ছেলে আজ অনেক বড় হয়ে গেছে, বলল আমি ছেলের সমস্ত কিছু, মানে ছেলের নামে সব সময় আমি ছেলের বড় কোনো কাজের আগে আমি গিয়ে বড় কাছারিতে পুজো দিয়ে আসি। এই ঘটনার এবারে আবার একটুখানি আছে, একটুখানি হচ্ছে যে এই যখন এই দিদি শাশুড়ির কথা যে আমি বললাম, এই দিদি শাশুড়ি মানুষটি ভীষণ ভালো, আমি বলেছি। তিনি যখন খুব অসুস্থ, মানে একদম প্রায় শেষের পর্যায়ে, আর তার খুব ইচ্ছে ছিল যে নাতির ঘরে পুতি তিনি দেখে যান, তিনি একদিন রাত্রিরে, আর এই সময় প্রেগন্যান্সির সময় আমার এই বোন পুরো কমপ্লিট বেড রেস্টে ছিল, মানে তাকে একদম শোয়া, কিন্তু একদিনকে রাত্রিরে এই
দিদি শাশুড়ি বলেন তার নাতিকে ডেকে, নাত বউকে একটু আমার ঘরে নিয়ে আসবি, খুব আস্তে আস্তে ধরে ধরে নিয়ে আসিস। তো ঠাকুমা বলেছেন, তো খুব ধীরে 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 ধরে 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 নাত বউকে নিয়ে আসা হয় দিদি শাশুড়ির ঘরে। দিদি শাশুড়ি তখন নিজের হাত দিয়ে এই দীপার পেটে এরকম করে হাত বোলাতে থাকেন। হ্যাঁ, মানে দীপা তো তখন গর্ভবতী, বেশ অ্যাডভান্স স্টেজে, তখন তার এরকম করে পেটে হাত বোলাচ্ছে, হাত বুলিয়ে বলছে যে মা এবার দেখবি তোর ফুটফুটে ছেলে হবে, আর একবার আগের বার তো তোর মেয়ে হয়েছিল, মেয়ে তোকে কাঁদিয়েছে, ছেলে তোকে কাঁদাবে না, এবারে দেখবি তোর ছেলে হবে। আর শোন, তোকে তো আমি তো আর থাকবো না, আমি তো আর আমার পুতিকে দেখে যেতে পারবো না, কিন্তু পুতিকে আমি প্রথম কোলে নেব, আর কাউকে দিবি না তার আগে কোলে। বললো আমি যতদিন না আমার পুতি হয় এই বিছানাতে আমি কোল পেতে বসে থাকবো। শোনো কথাটা, বলছে আমি এই বিছানাতে কোল পেতে বসে থাকবো, তুই আমার কোলে প্রথম দিবি, তারপরে অন্য কারুর কাছে, আমি কিন্তু দাদু ভাইকে দেখার জন্য থাকবো। এবং তার পরের দিনই এই দিদি শাশুড়ি মারা যান। অনেক বয়স হয়েছিল, তিনি 90+ ছিলেন, তিনি মারা যান। আর তখন দীপা ওই 8 মান্থ মতো প্রেগনেন্ট আর কি, তো দেখে যেতে পারেননি। কিন্তু বলছে দাদা আমার যখন ছেবে, এবং এটাও বলে গেছিলেন যে তোর কোনো কষ্ট হবে না ডেলিভারিতে, তোর সমস্ত খুব সুন্দর স্মুথলি হয়ে যাবে, আমি সেটা তোকে বলে দিচ্ছি। আর একটা কথা নাতিকে ডেকে বললেন, ভাই এদিকে আয়, তোকে আজকে আমি কিছু একটা দিয়ে যাব। তখন সবাই ভাবছে কি দেবে, দিদার তো হাত খালি। উনি না হাতটা এরকম মুঠো করে আছেন, বললেন তোর হাতটা দে। তখন নাতির হাতটা এরকম করে নিয়ে এরকম করে হাতে কিছু একটা দিয়ে হাতটাকে মুঠো করে দিলেন। বলল যা, আমি তোকে দিয়ে দিলাম, সারা জীবন তোর কোনোদিন অন্ন জলের অভাব হবে না। হাত খুলে দেখা গেছে কিছুই নেই, ওটা একটা দৈবী আশীর্বাদ। বলল যে দেখবি কোনোদিন তোর অন্ন জলের অভাব হবে না, বলে হাতটা চেপে দেন। এবং তারপরে যখন হয় আর কি, মানে ডেলিভারি হয়, বলছে বাচ্চাটি 4 কেজি জন্মেছিল, 4 কেজির বাচ্চা হয়েছিল, কত বড় চিন্তা করো। কিন্তু দীপা বলছে, বলে দাদা বিশ্বাস করো আমার কোনো অসুবিধা হয়নি ডেলিভারির সময়। ওই বোধহয় দিদি শাশুড়ি ওই যে বলে গেছিলেন তোর ডেলিভারিতে কোনো রকম অসুবিধা হবে না, আমি বলে যাচ্ছি। বলে এরপরে আমরা বাচ্চাকে, এবারে সাধারণত কি হয়, তখন তো লোকে বাচ্চা নিয়ে বাপের বাড়িতে থাকে বেশ কিছুদিন, তো দীপাও বাপের বাড়িতে ছিল। কিন্তু বাপের বাড়িতে যাবার আগে হসপিটাল থেকে বাচ্চাকে নিয়ে এই বাড়িতে শ্বশুর বাড়িতে আসে, এবং শ্বশুর বাড়িতে এসে সেই খাটের মধ্যে, দিদি শাশুড়ির খাটের মধ্যে বাচ্চাকে শুইয়ে দেয়। এবং দীপা বলে যে বাচ্চার, ও বলে সে তো সদ্য, মানে ওকে 8 দিনে ছাড়া হয়েছিল, বলে 8 দিনের বাচ্চা, বলে 8 দিনের বাচ্চা এমন চোখ মুখ এরকম এরকম করছে, মনে হচ্ছে অ্যাজ ইফ সে কারুর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। এবং সেই দিদি শাশুড়িকে প্রথম তার কোলে দেওয়া হয়, মানে ওই খাটে দেওয়া হয়, তারপর তাকে বিভিন্ন জন অন্য লোকেরা যেরকম কোলে নেন, এবং সে বাপের বাড়িতে চলে যায় বাচ্চাকে নিয়ে, কিন্তু ওইখানে এসে দিদি শাশুড়ির কোলে বাচ্চাকে রেখে যায়। আর বলে এই যে দিদি শাশুড়ি আশীর্বাদ করেছিল আমাকে, যে মানে ওর নাতিকে, বলে আমার স্বামীকে, যে তোদের কখনো অন্ন জলের অভাব হবে না, বলে এটা কিন্তু বলে বহুবার, দেখো একটা পরিবারে তো নানান রকম ক্রাইসিস আসতেই থাকে, আমাদের সকলের আসে। বললো কিন্তু দাদা কিছুভাবে অদ্ভুতভাবে সেই সব ক্রাইসিস কেটে গেছে। বলে আমি কিন্তু কখনো আমরা
কোনো রকম সেরকম মেজর কোনো বিপদে কখনো পড়িনি। মানে যদি অর্থাভাব কখনো হয়েও থাকে, খুব স্মুথলি সেটা রিজলভড হয়ে গেছে, যে কখনো আমাদের মনে হয়নি যে আমাদের অভাব হচ্ছে কোনো কিছুর, অভাব বোধটা আমরা কখনো করিনি। তো এই একটা অদ্ভুত সুন্দর ঘটনা। আর এই বাচ্চাটির জন্মের আগে তার যে ঠাকুমা, মানে আমি তো দিদি শাশুড়ির কথা বললাম, তো এটা বলছি শাশুড়ির কথা। তো এই শাশুড়ি মা নাকি বারবার স্বপ্ন দেখতেন যে একটি বাচ্চা ছেলে, মানে টডলার, থপথপ করে হাঁটে, তার চুলে জটা, পরনে একটা খাটো ধুতি আর হাতে একটা লাঠি। সে বারবার করে বলছে, আমাকে তোর বাড়িতে নিয়ে চল, আমাকে তোর বাড়িতে নিয়ে চল। তখন ওই স্বপ্নের মধ্যে এই শাশুড়ি মা বলেন যে আমি তোকে কি করে নিয়ে যাই বাবা, তোকে বড় করা তো অনেক রেসপন্সিবিলিটি, আমি পারবো না, না না আমাকে নিয়ে চল। এইবারে এই স্বপ্নটা রেকারিং, মানে উনি বারবার করে দেখছেন। দিয়ে আরেক দিনকে বলে, এইবারে না দেখছেন প্রচন্ড সে কাঁদছে, বলছি না আমাকে নিয়ে চল, আমাকে তোর বাড়িতে নিয়ে চল। বলে, আরে আমি কি করে তোকে মানুষ করব, তোর আমার বয়স হয়ে গেছে, তোর জিনিসপত্র, বলে তোকে কিচ্ছু করতে হবে না, তুই আমাকে সঙ্গে নিয়ে চল, আমার যা দরকার আমি ঠিক জুটিয়ে নেব। বলে এইবারে আমি আর না পেরে আমি স্বপ্নের মধ্যেই তাকে কোলে নিয়ে বাড়ির পথে হাঁটা দিয়েছি, স্বপ্ন ভেঙে গেছে। ও জানো বৌমা, আমি না এরকম স্বপ্ন দেখেছি। তো এই স্বপ্নের পরে কিন্তু এই বাচ্চাটির জন্ম হয়। মানে এটার সংকেত দীপা আমাকে বলল, বলে আমি জানি না কিসের কি সংকেত দাদা, কিন্তু এই অদ্ভুত ঘটনাগুলো আমার জীবনে ঘটেছে। একটা ওই বড় কাছারি সংক্রান্ত, আর একটা এই দিদি শাশুড়ির আর শাশুড়ি মায়ের এই অদ্ভুত স্বপ্ন যে আমাকে বাড়িতে নিয়ে চল। জটা জুটো ধারী একটা টডলার বাচ্চা, একটা ছোট্ট থপ করে হাঁটা বাচ্চা। তো কি সাংঘাতিক গল্পটা ভাবতো, মানে ঘটনাটা। আমি তো বলছি 2002-এর ঘটনা, মানে এমন কোনো সেই প্রাচীন কালের প্রাচীন যুগের গ্রামগঞ্জের ব্যাপার না। দক্ষিণ কলকাতার 2002 সালেও এমন অঘটন আজও ঘটে। তো আজকের পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আমি তোমাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর আমি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব, আজ যেমন দিয়েছি। আর আমার ইউটিউবের বন্ধুদেরকে বলছি, ডেসক্রিপশন বক্সে সব সময়তে আমাদের এই ফেসবুক গ্রুপের লিঙ্কটি দেওয়া থাকে, তোমরা সেখানে আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে যেতে পারো এবং ফেসবুক গ্রুপে তোমরাও এসে তোমাদের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারো বাকি বন্ধুদের সঙ্গে। তো আজকের পর্বটি কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে জানিও। সংযুক্তা লিখেছ খুব সুন্দর পর্ব, অনেকেই লিখেছ যে তোমাদের ভাল লাগছে। তোমাদের ভাল লাগলেই আমার খুব আনন্দ, কারণ সব আয়োজন শুধুমাত্র তোমাদের জন্য। আজ তাহলে আসি, দেখা হবে আগামী কোনো পর্বে, গল্প হলেও সত্যির আসরে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো সবাই। শুভরাত্রি।